আচ্ছা, এতদিন পর্যন্ত আমরা যে স্ক্যান লাইন অ্যালগরিদম শিখলাম, সেখানের মেইন কনসেপ্টটা ছিল যে আমরা যদি কোনো ২ টা পয়েন্টের ভিতরে লাইন ড্র করতে চাই, ইন দ্যাট কেস বেসিক্যালি আমাদের যেই লাইনটা আমরা ড্র করতে চাই, তার জন্য আমাদের ২ টা এন্ড পয়েন্ট দিয়ে দিতে হয় এবং সেই ২ টা এন্ড পয়েন্ট সাপোজ একটা এন্ড পয়েন্ট হচ্ছে P1 আর একটা এন্ড পয়েন্ট হচ্ছে P2। সেই P1 থেকে শুরু করে অথবা P2 থেকে শুরু করে আমি একটা মিড পয়েন্ট লাইন ড্রয়িং অর ডিডি অ্যালগরিদম দিয়ে লাইনটা ড্র করতে পারি। বাট আল্টিমেটলি যে অ্যালগরিদম গুলো আমরা এখন পর্যন্ত লাইন ড্রয়িং এর জন্য শিখেছি, প্রত্যেকটা অ্যালগরিদমে আমরা দেখেছি একটা সিকোয়েন্সিয়াল অ্যালগরিদম। দ্যাট মিনস একটা পিক্সেল বের করার পর নেক্সট পিক্সেলটা কিন্তু আমার কারেন্ট পিক্সেলের উপরেই ডিপেন্ড করতো। সো আমাদের এই সিকোয়েন্সিয়াল অ্যালগরিদমটা যত কম টাইম আমি রান করাবো, তত কিন্তু একটা লাইন ড্রয়িং এর রান টাইমটা কম হবে। সো অ্যাজ এ ইউজার যখন সে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে লাইন ড্র করার জন্য ইনস্ট্রাক্ট করলো, এট এনি গিভেন ইনস্ট্যান্স হয়তো দেখা যাবে যে একটা লাইনের পুরো পোর্শনটা স্ক্রিনে দেখা যাচ্ছে না। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখন যেই লাইনটা ড্র করলাম, এই লাইনটার কথা যদি আপনারা চিন্তা করেন, এই P1 থেকে শুরু করে এই পর্যন্ত, ইভেন P2 থেকে শুরু করে এই পর্যন্ত কিন্তু বেসিক্যালি আমাদের লাইনটা দেখাই যাবে না। সো বেসিক্যালি যদি আমরা P1 প্রাইম থেকে P2 প্রাইম পর্যন্ত লাইনটুকু ড্র করতাম, যতটুকু দেখা যেত, P1 থেকে P2 ডিরেক্টলি ড্র করলেও ঠিক আমরা এতটুকু লাইনই দেখতাম। বাট P1 প্রাইম থেকে P2 প্রাইমে যদি লাইন ড্র করি, আমাদের সিকোয়েন্সিয়াল অ্যালগরিদমটা অনেক কম টাইম চলবে এবং আমরা সেই লাইন ড্রয়িং এ যেহেতু কম পিক্সেলটা অ্যাকচুয়ালি ফাইন্ড আউট করতে হচ্ছে, আমাদের টোটাল রানিং টাইমটাও কমে আসবে। সো ক্লিপিং এর বেসিক কনসেপ্টটা হচ্ছে যে আমরা স্ক্রিনে শুধু লাইন না, অ্যাপারেন্টলি যত কিছু দেখাতে চাই, শুধুমাত্র ওই পোরশনটাকে আমরা রেন্ডার অথবা আমাদের ড্রয়িং অ্যালগরিদম অথবা স্ক্যান কনভার্সন অ্যালগরিদম দিয়ে দেখাবো, যেই পোরশনটা আমার কারেন্ট ফ্রেমে ভিজিবল। আদার পার্ট অফ দ্য অবজেক্ট যেটা আমার কারেন্ট ফ্রেমে আসছেই না, তাকে আমি রেন্ডারই করব না অথবা আমাদের স্ক্যান কনভার্সন অ্যালগরিদমে দিবই না। যেহেতু আমরা মেইনলি এখন পর্যন্ত লাইন এবং সার্কেলে ফোকাস ছিলাম, আমাদের মেইন এই ক্লিপিং অ্যালগরিদম গুলো বেসিক্যালি লাইনের ভিতরেই কনফাইন থাকবে। এখন বেসিক্যালি আমাদের লাইন ক্লিপিং এর জন্য 2 টাইপস এর অ্যালগরিদম পসিবল। সো আমরা ফার্স্ট অফ অল একটা কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম দেখব, যেটা একটা সার্টেন রেক্টেঙ্গুলার রিজিয়ন এর জন্য কাজ করে। বাট আপনি যদি চান পরবর্তীতে এটাকে কিভাবে জেনারেলাইজ করা যায়, এই অ্যালগরিদমের বাইরে কেন একটা অ্যালগরিদম শিখতে হচ্ছে, সেই জিনিসগুলো আমরা মোটামুটি একটু সামনের দিকে আলোচনা করব। বাট আমাদের মেইনলি আমাদের যে ফার্স্ট টপিক আজকে ক্লিপিং অ্যালগরিদমের, সেটা হচ্ছে কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম থেকে আসবে। এখন অ্যাপার্ট ফ্রম দ্য অ্যালগরিদম, আমাকে যদি স্ক্রিনের ২ টা প্যারামিটার দিয়ে দেওয়া হয়, দ্যাট মিনস আমি যদি একদম বটম লেফট কর্নারটা জানি এবং টপ রাইট কর্নারটা জানি উইথ এক্স মিন, ওয়াই মিন অ্যান্ড এক্স ম্যাক্স, ওয়াই ম্যাক্স, ইন দ্যাট কেস আমাকে যদি একটা পয়েন্ট দিয়ে দেওয়া হয়, তখন সেই পয়েন্টের অ্যাবসিসা এবং অর্ডিনেটকে আমি সেই এক্স এবং ওয়াই এর ইন্ডিভিজুয়াল রেঞ্জের সাথে কম্পেয়ার করে কিন্তু বলতে পারি ওই পয়েন্টটা কি আমার উইন্ডোর ভিতরে নাকি উইন্ডোর বাইরে। অ্যাজ ফর এক্সাম্পল আপনি যদি P7 এর কথা চিন্তা করেন, এইটা কিন্তু এর যে অ্যাবসিসা এক্স আছে সেটা কিন্তু এক্স মিন এর থেকেও ছোট। আবার যদি আপনি P4 এর কথা চিন্তা করেন, এর যে অর্ডিনেট ওয়াই আছে সেটা কিন্তু ওয়াই ম্যাক্স থেকেও বড়। সো বেসিক্যালি যেই পয়েন্টের জন্য আমি উপরের ২ টা কন্ডিশনই মেনে চলতে পারবো, শুধুমাত্র সেই পয়েন্ট গুলোই কিন্তু উইন্ডোতে দেখা যায়। আদার দ্যান দ্যাট যদি অ্যাবসিসার কন্ডিশনটা ভায়োলেট করে অথবা অর্ডিনেটের কন্ডিশনটা ভায়োলেট করে অথবা দুটোই ভায়োলেট করে, অ্যাজ ফর এক্সাম্পল P2 এর জন্য আমরা খেয়াল করে দেখি এটার ওয়াইটাও গ্রেটার দেন ওয়াই ম্যাক্স, আবার এক্সটাও কিন্তু গ্রেটার দেন এক্স ম্যাক্স। সো একটা করুক, দুইটা করুক অথবা যেকোনো একটা করুক, ইন দ্যাট কেস আমাদের ওই পয়েন্টটা কিন্তু স্ক্রিনে দেখাবে না যদি কন্ডিশনটা মেনে না চলে। সো পয়েন্ট ক্লিপিংটা মোটামুটি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড। বাট যেহেতু আমরা একটা পয়েন্ট না, আমরা একটা অবজেক্ট, ইন আওয়ার কেস একটা লাইনকে ক্লিপ করতে চাই, আমাদের মেইন ফোকাস থাকবে কিভাবে এই লাইনের ক্লিপিংটা করা যায়। সো ক্লিপিং এর জন্য আমরা বেসিক ৩ টা জিনিসে ফোকাস রাখবো। খেয়াল করে দেখেন, সব লাইনগুলোকে কিন্তু ক্লিপ করার দরকার নাই। অ্যাজ ফর এক্সাম্পল আপনি যদি এখানে P5 থেকে P6 এই যে লাইনটা দেওয়া আছে, এই লাইনের দিকে যদি তাকান, এই লাইনটা কিন্তু কমপ্লিটলি উইন্ডোর ভিতরে। এই লাইনটাকে দ্যাট মিনস আমার ক্লিপ করতেই হবে না। একইভাবে আপনি যদি P13 থেকে P14 এই ২ টা এন্ড পয়েন্টের ভিতরে যে লাইনটা আছে, তার দিকে তাকান, তখন আপনি দেখতেছেন এই লাইনটা কিন্তু কমপ্লিটলি বাইরে। একেও আমার ড্র করতে হচ্ছে না। সো অ্যাকচুয়াল ক্লিপিংটা আমি কাদেরকে করব? যেই সব লাইনের সার্টেন পোরশন ভিতরে, সার্টেন পোরশন বাইরে। আমি যদি P7 থেকে P8 এর লাইনটা খেয়াল করে দেখি, তাহলে খেয়াল করে দেখেন আমাদের P7 থেকে
এই পোর্শনটুকু, আবার P8 থেকে এই পোর্শনটুকু কিন্তু উইন্ডোর বাইরে চলে গেছে। সো আমাদের টার্গেট হচ্ছে এই পোর্শনটুকু বাদ দিয়ে আমাদের যে নতুন কোনো এন্ড পয়েন্ট P7 প্রাইম এবং P8 প্রাইম, এই দুইটা এন্ড পয়েন্ট ধরে লাইনটা ড্র করা পসিবল কিনা, যেখানে কোনো পিক্সেল আমি ড্র করব না, যেটা স্ক্রিনে দেখা যাবে না। সো প্র্যাকটিক্যালি ইন ফ্রম দিস ডিসকাশন আমরা দেখতে পারতেছি যে আমাদের যে কোনো লাইনকে ৩ টা ক্যাটেগরিতে ডিভাইড করা যায়। ফার্স্ট ক্যাটেগরিতে লাইনগুলো থাকতেছে যাদেরকে আমি কমপ্লিটলি অ্যাকসেপ্ট করে নিব। দ্যাট মিনস যেই দুইটা এন্ড পয়েন্টের ভিতরে আমি লাইনটা ড্র করতে চাচ্ছি, দে আর কমপ্লিটলি ইনসাইড। সেকেন্ড ক্যাটেগরির লাইনটা হচ্ছে যেইসব লাইনকে আমি কমপ্লিটলি বাদ দিব। অ্যাজ ফর এক্সাম্পল P13 থেকে P14 এ যে লাইনটা দেওয়া আছে, সেটা হচ্ছে একটা সেকেন্ড ক্যাটেগরির লাইন। এই লাইনগুলোকেও আমার ড্র করার কিচ্ছু নাই। আমাকে ড্র করতে বলছে, বাট আমি ড্র করব না, কারণ আমি ড্র করলেও এটা উইন্ডোতে দেখা যাবে না। থার্ড ক্যাটাগরির লাইন হচ্ছে অ্যাকচুয়াল, যেটার জন্য আমরা অ্যালগরিদম রান করতে চাই, যে যেসব লাইনের সার্টেন পোর্শনকে ড্র করতে হবে এবং সার্টেন পোর্শনকে কেটে বাদ দেওয়া যায়। সো আপনারা কিন্তু এই ৩ ধরনের লাইনেই কি ধরনের ক্লিপিং করে আউটপুটটা আসা উচিত, সেটা কিন্তু রাইট সাইডের পিকচার থেকে পেয়ে যাচ্ছেন। এখন ইন দ্য কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম আমরা শুধুমাত্র সেই উইন্ডোর জন্যই কাজ করব যে উইন্ডোগুলো একটা রেক্টেঙ্গুলার বাউন্ডারি রিজন দ্বারা বাউন্ডেড। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমাদের রেক্টেঙ্গুলার ডিসপ্লে ছাড়া অন্য যে কোনো ডিসপ্লেতে আমরা এই কাজটা করতে চাই, আমাদের কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম, যেটা আমরা কারেন্টলি শিখতে যাচ্ছি, সেই অ্যালগরিদমটা কাজ করবে না। এখন যদি কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমে আসি, যে অ্যালগরিদমটা আমাকে এনশিওর করে যে আমার উইন্ডোটা অলওয়েজ রেক্টেঙ্গুলারই হবে, ইন দ্যাট কেস একটা রেক্টেঙ্গুলার রিজিয়নকে বাউন্ড করার জন্য অবভিয়াসলি 4টা বাউন্ডারি লাইন লাগে। আমি যদি এদেরকে নাম দেই, আমি বলতে পারি এটা হচ্ছে অ্যাবভ বাউন্ডারি লাইন, এটা হচ্ছে বিলো বাউন্ডারি লাইন, এটা হচ্ছে লেফট বাউন্ডারি লাইন, এন্ড এটা হচ্ছে রাইট বাউন্ডারি লাইন। এখন আমি যদি 4টা বাউন্ডারি লাইনকে এক্সটেন্ড করি বোথ সাইডে, ইন দ্যাট কেস আমার যে এখানে টোটাল 2D কার্টেসিয়ান প্লেনটা দেওয়া আছে, এটা কিন্তু টোটাল 9টা রিজিয়নে ডিভাইড হয়ে যাচ্ছে। সো খেয়াল করে দেখেন, 1 2 3 এরকম করে কিন্তু আমি বেসিক্যালি 9টা রিজিয়নকে ডিভাইড করতে পারতেছি। এর মধ্যে শুধুমাত্র যে মিডল রিজিয়নটা আমি পাচ্ছি, দ্যাটস দ্য ফাইনাইট রিজিয়ন, যেটা হচ্ছে আমার ডিজায়ার্ড উইন্ডো। আমার টার্গেট হচ্ছে এই উইন্ডোর উপরে যদি কোনো কিছু অ্যাকচুয়ালি ড্রন হয়, তাদেরকে আমি রেন্ডার করে দেখাবো। আদার দেন দ্যাট অন্যান্য রিজিয়নে যেই পোর্শন অফ ফিগারস থাকবে, তাদেরকে আমার রেন্ডার করার দরকার নেই। এখন ফর ইজ অফ আওয়ার ক্যালকুলেশন আমরা চাচ্ছি এই 9টা রিজিয়নকেই ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ডিনোট করার জন্য। সো ফর আওয়ার সেক অফ সিম্পলিসিটি আমরা চুজ করলাম যে প্রত্যেকটা রিজিয়নকে আমরা একটা 4 বিট বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব। সো যেহেতু 4 বিট বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করব, 4টা বিট তো অবভিয়াসলি কোনো না কোনো কিছু রিপ্রেজেন্ট করে। এখানে 4টা বিট 4টা ডিরেকশন ফ্ল্যাগকে রিপ্রেজেন্ট করবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি ধরে নেই আমাদের 4 বিট বাইনারি ফ্ল্যাগের ফার্স্ট যে এমএসবিটা থাকবে সেটা অ্যাভভ বিট, তারপরেরটা বিলো, দেন ফলোড বাই রাইট এন্ড লেফট বিট। এখন এই পার্টিকুলার ওরিয়েন্টেশনে যদি আমি র্যান্ডমলি কোনো একটা রিজিয়নের কথা বলি, অ্যাজ ফর এক্সাম্পল ধরে নেই হচ্ছে আমি এই টপ রাইট রিজিয়নের কথা বলতেছি। সো খেয়াল করে দেখেন, আমি যদি উইন্ডোর রেফারেন্সে এই পার্টিকুলার রিজিয়নের পজিশনটাকে ডিটারমাইন করতে চাই, আমি কিন্তু বুঝতেছি উইথ রেসপেক্ট টু দা উইন্ডো এই রিজিয়নটা অ্যাভোভেও আছে, আবার এই রিজিয়নটা রাইটেও আছে। সো এই রিজিয়নটাকে রিপ্রেজেন্ট করার জন্য আমি অ্যাভোভ বিটকে 1 করতে পারি, আবার রাইট বিটকে 1 করতে পারি। রেস্ট অফ দা বিট আমি 0 সেট করে দিলাম। সো র্যান্ডমলি আপনি এরকম করে যে কোনো রিজিয়নকে কিন্তু এরকম 4 বিট বাইনারি নাম্বার দিয়ে রিপ্রেজেন্ট করতে পারবেন। অ্যাজ ফর এক্সাম্পল, যদি আমি এই রিজিয়নকে রিপ্রেজেন্ট করতে চাই, খেয়াল করে দেখেন এই রিজিয়ন কিন্তু হরিজন্টালি উইন্ডোর সেম রোতে আছে। তার মানে অ্যাভোভেও নাই, বিলোতেও নাই। বাট আমি যদি হরিজন্টালি চিন্তা করি, সরি ওটা ভার্টিক্যাল হবে। যদি হরিজন্টালি চিন্তা করি, তখন কিন্তু দেখতেছি উইন্ডোর রেফারেন্সে এই রিজিয়নটা লেফটে আছে, রাইট? সো লেফটে যদি শুধুমাত্র থাকে, আমি লেফট বিটকে 1 সেট করে রেস্ট অফ দা বিটকে কিন্তু 0 সেট করতে পারি। সো খেয়াল করে দেখেন, যে 4 বিট বাইনারি নাম্বার দিয়ে আমি প্রত্যেকটা উইন্ডোকে রিপ্রেজেন্ট করতেছি, সেখানে কিন্তু প্রত্যেকটা বিট একটা করে ডিরেকশন রিপ্রেজেন্ট করতেছে। আমি কোনো একটা ডিরেকশন বিটকে 1 করি কখন? যখন প্র্যাকটিক্যালি ওই রিজিয়নটা আমাদের উইন্ডোর ওই সার্টেন ডিরেকশনে থাকে। সো এই যে আমি রিজিয়ন কোডটা অথবা আউট কোডটা, এই 4 বিট বাইনারি নাম্বারকে আমি আউট কোডও বলতে পারি, রিজিয়ন কোডও বলতে পারি। এই প্রত্যেকটা আউট কোড অথবা রিজিয়ন কোডকে আমি
ওই ডিরেকশনেই সেট করব আমার ওই রিজনটা উইন্ডোর যেই ডিরেকশনে থাকে। এখন আপনি কোন অর্ডারে ফ্ল্যাগটা নিবেন এটার কোনো ধরাবাঁধা নিয়ম নাই। আপনি যদি চান রাইট, লেফট, অ্যাবভ, বিলো এই অর্ডারেও নিবেন, সেটাও হবে। বাট আল্টিমেটলি when you are calculating this আপনাকে অর্ডারটা মেনশন করে দিতে হবে। কজ আপনি যদি randomly 1100 লিখেন এবং বলেন যে এটা রিজনের আউটকোড, তখন কিন্তু মানে আপনি যদি সিকোয়েন্সটা বলে না দেন, বুঝার উপায় নাই যে আপনার কোন বিট কোন ডিরেকশনকে রিপ্রেজেন্ট করা হচ্ছে। সো নট দ্যাট আমার এখানে অ্যাবভ, বিলো, রাইট, লেফট এই অর্ডারে আছে, আপনার এই অর্ডারেই ক্যালকুলেশন করতে হবে। আপনি চাইলে যেকোনো অর্ডারে এই ক্যালকুলেশনটা করতে পারেন। সো যেই জিনিসটা এখানে আমি লজিক্যালি দেখলাম, সেই জিনিসটাকেই যদি আমি একটু কোডে রিপ্রেজেন্ট করতে চাই, অ্যাজ ফর এক্সাম্পল আমার কাছে কোনো একটা পয়েন্ট এক্স ওয়াই দেওয়া আছে। আমি জানতে চাচ্ছি যে এই এক্স ওয়াইটা যেই রিজিয়নে পড়লো, এই এক্স ওয়াই পয়েন্টের আউটপুট হবে সেই রিজনের আউটপুটই। সো আমি চাচ্ছি এই এক্স ওয়াই থেকে সেই রিজনটা বের করার জন্য। অ্যাজ ফর এক্সাম্পল এতক্ষণ আমরা যেটা দেখলাম সেটা যদি এইখানে একটু অ্যাপ্লাই করি, আমি কখন অ্যাভব বিটটা সেট করব? আমি কিন্তু অ্যাভব বিট তখনই সেট করব যখন আমার কারেন্ট পয়েন্টের অর্ডিনেট ওয়াই ম্যাক্স এর থেকেও বড় হবে। একইভাবে আমি বিলো বিটটা কখন সেট করব? যখন আমার কারেন্ট অর্ডিনেট ওয়াই মিন এর থেকেও ছোট হবে। সিমিলার রিজনিংটা কি আমি রাইট লেফট এর জন্যও দিতে পারি। সো এই কন্ডিশন গুলোই খেয়াল করে দেখেন এভাবে লিখে দেওয়া আছে। সো আল্টিমেটলি আমি যদি এইভাবে কম্পেয়ার করি, ইন দ্যাট কেস প্রত্যেকটা পয়েন্টের জন্য তার আউটকোড অর রিজন কোডটা কি হবে আমি এইভাবে ম্যাথমেটিক্যালও ডিটারমাইন করতে পারবো। এখন আমাদের অ্যালগরিদমের ফার্স্ট পার্টটা হচ্ছে যে আমার যেই দুইটা এন্ড পয়েন্ট দেওয়া থাকবে, যেই দুইটা এন্ড পয়েন্টের ভিতর লাইনটা ড্র করতে হবে, ফার্স্ট অফ অল আমার টার্গেট হচ্ছে ডিসাইড করা ওই লাইনটা কি কমপ্লিটলি ইনসাইড, লাইনটা কি কমপ্লিটলি আউটসাইড, নাকি লাইনটা পার্শিয়ালি ক্লিপড হবে। সো এই ডিসিশনটা নেওয়ার জন্য ফার্স্ট অফ অল আমার ওই লাইনটা যে দুইটা এন্ড পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, দুইটা এন্ড পয়েন্টেরই আমি আউটকোড বের করে ফেলবো। সো সিম্পলি আমার যে কোনো এন্ড পয়েন্টের আউটকোড হবে সেই এন্ড পয়েন্টটা যেই রিজিয়নে আছে সেই রিজিয়নের আউটকোড। সো খেয়াল করে দেখেন আমাদের যতগুলা রেফারেন্স লাইন এই ফিগারে দেওয়া আছে, প্রত্যেকটা রেফারেন্স লাইনের জন্য কিন্তু ওই এন্ড পয়েন্টটা যেই রিজনে পড়া হলো, যেই রিজনে পড়েছে আমি কিন্তু সেই রিজনের আউটপুটটা প্রত্যেকটা এন্ড পয়েন্টে অ্যাসাইন করে দিয়েছি। এখন আমি যদি একটা লাইনের জন্য তার দুইটা এন্ড পয়েন্টেরই আউটপুট ক্যালকুলেট করতে পারি, সেই আউটপুট থেকে আমি যেই তিনটা ডিসিশন নিতে চাই সেই ডিসিশন নেওয়াটা খুব ইজিয়ার হয়ে যায়। সো কথা হচ্ছে কিভাবে ইজিয়ার হয়ে যায়, যদি আমরা সামনের দিকে আগাই, খেয়াল করে দেখেন আমি কোন একটা পয়েন্ট P1 এর জন্য আউটপুট পেলাম আউটপুট 1, কোন একটা এন্ড পয়েন্ট P2 এর জন্য আমি আউটপুট পেলাম আউটপুট 2। এখন আমি যদি ফার্স্ট কন্ডিশনে আসি, কন্ডিশন অফ ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স, এটা মানে হচ্ছে যে আলটিমেটলি আমি কোন লাইনগুলো কমপ্লিটলি ইনসাইড আছে তাদেরকে বের করতে চাচ্ছি। এটা করার একটা ইজিয়ার ওয়ে কি? এটা করার একটা ইজিয়ার ওয়ে হচ্ছে যদি আমাদের আউটপুট 1 এটাও যদি 0 0 0 হয় এবং আউটপুট 2 এটাও যদি 0 0 0 হয়, দ্যাট মিনস এই লাইনটাকে রিপ্রেজেন্ট করার জন্য যেই দুইটা এন্ড পয়েন্ট ছিল, অ্যাজ ফর এক্সাম্পল আপনি P5 এর দিকে তাকান, P6 এর দিকে তাকান, দুইটা এন্ড পয়েন্টই ইনসাইড দ্য উইন্ডো আছে, দ্যাটস ওয়াই দে আর 0 0 0 0, রাইট? সো দুইটা এন্ড পয়েন্টই যদি ইনসাইড দ্য উইন্ডো থাকে, ইন দ্যাট কেস ইন্টারমিডিয়েট যত পয়েন্ট থাকবে সবকিছুই কিন্তু উইন্ডোর ভিতরেই থাকবে। সো সিম্পলি আমরা বলতে পারি যে এই লাইনটাকে আমরা অ্যাজ ইট ইজ ড্র করে ফেলবো, কোনো রকম ক্লিপিং করার দরকার নেই। সো এই কন্ডিশনটা বোঝার জন্য আমি ইজিয়ার, আমি জানি যে কম্পিউটার গ্রাফিক্সে আমি যে কোনো অপারেশনকে ফাস্টার এক্সিকিউট করতে চাই। সো আমি যদি 4 বিট বাইনারি নাম্বারটা নিয়ে যদি বিট ওয়াইজ কোনো অপারেশন করে ব্যাপারটাকে বুঝতে পারি, সেই অপারেশন গুলো অনেক ফাস্টার হবে। সো সিম্পলি যেই কাজটা করা যায়, যদি আমি আউটপুট 1 নিয়ে আউটপুট 2 এর সাথে বিট ওয়াইজ অর অপারেশন করি এন্ড আলটিমেটলি তার রেজাল্ট 0 0 0 আসে, দেন আমি লাইনটাকে অ্যাজ ইট ইজ ড্র করে ফেলবো। এটাই হচ্ছে লাইনটাকে অ্যাকসেপ্ট করার কন্ডিশন, যেটাকে আমি বলতেছি কন্ডিশন অফ ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স। লেটার অন আমি সেকেন্ড একটা কন্ডিশন যেটা আমি আউটপুট থেকে বের করতে পারি তাকে আমি নাম দিতে পারি কন্ডিশন অফ ট্রিভিয়াল রিজেকশন, রাইট? সো নাম শুনে বোঝা যাচ্ছে এটা এমন টাইপের লাইন হবে যেই লাইনগুলো কমপ্লিটলি আউটসাইড থাকবে। তাদেরকে আমি কিভাবে বুঝবো?
যদি আমি এগেইন একটু ফিগারে রিভার্ট করি, অ্যাজ ফর এক্সাম্পল আপনি খেয়াল করে দেখেন P11 থেকে শুরু করে P12, এই যে পার্টিকুলার লাইনটা দেওয়া আছে, খেয়াল করে দেখেন এই পুরো লাইনটা কিন্তু উইন্ডোর রেসপেক্টিভে রাইটে আছে। এখন এই যে পুরো লাইনটা উইন্ডো রেসপেক্টিভে রাইটে আছে, এটা আপনি কিভাবে বুঝবেন? খেয়াল করে দেখেন, আমার তো এখানে বিট সিকোয়েন্স ছিল অ্যাবভ, বিলো, রাইট, লেফট। আমার P11 এর যে আউটপুটটা দেওয়া, এইটারও কিন্তু রাইট বিট 1 এ সেট করা। আবার P12 এর যে আউটপুট দেওয়া, এটারও কিন্তু রাইট বিট 1 এ সেট করা। সো বোথ এন্ড পয়েন্টের আমি এমন একটা বিট পজিশন পেলাম, যার বোথ বিট পজিশন 1 এ সেট করা। দ্যাট অ্যাকচুয়ালি প্রুভস যে আমাদের লাইনটা উইন্ডোর ওই সাইডে আছে। সো যদি জেনারেলাইজ করি লাইনটাকে, দ্যাট মিনস একটা লাইন যে দুইটা এন্ড পয়েন্ট দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, আমি যদি সেই দুইটা এন্ড পয়েন্টের আউটপুটে সেম বিট পজিশনে 1 পাই, সেই বিটটা যেই ডিরেকশনকে ইন্ডিকেট করে পুরো লাইনটা স্ক্রিনের ওই ডিরেকশনে আছে। সো আলটিমেটলি যেহেতু পুরো লাইনটাই স্ক্রিনের ওই পার্টিকুলার ডিরেকশনে থাকে, স্ক্রিনের ভিতরে কোনো পোর্শনই নেই, আমি এরকম লাইনকে কিন্তু কমপ্লিটলি বাদ দিয়ে দিতে পারি। এরকম আরো একটা লাইনের এক্সাম্পল হচ্ছে P13 থেকে শুরু করে P14। খেয়াল করে দেখেন দুটোরই সেম বিট পজিশনে, স্পেশালি বিলো বিট পজিশনে দুটোরই কিন্তু 1 আছে। সো আমাদের মেইন টার্গেট হচ্ছে কোনো দুইটা পয়েন্টের আউটপুট দেওয়া থাকলে তাদের সেম বিট পজিশনে 1 আছে কিনা সেটা চেক করা। যদি আমি বুঝতে পারি একটা লাইনের দুইটা এন্ড পয়েন্টেরই সেম বিট পজিশনে 1 আছে, তাহলে টোটাল লাইনটাই ওই সাইডে আছে, আমি তাদেরকে কমপ্লিটলি রিজেক্ট করে দিতে পারবো। সো এই কন্ডিশনটাকে ইজিলি আমি ডিটেক্ট করতে পারবো যদি আমি দুইটা আউটপুট নিয়ে বিট ওয়াইজ এন্ড অপারেশন করি এবং সেইটা আমাকে একটা নন জিরো রেজাল্ট দেয়। অ্যাজ ফর এক্সাম্পল, আপনার যদি সেম বিট পজিশনে 1 থাকে, আপনি যখন বিটওয়াইজ এন্ড অপারেশন করবেন, বাকি সবগুলা ভ্যালু কিন্তু 0 1 মিলে 0 হয়ে যাবে। শুধুমাত্র যাদের সেম বিট পজিশনে 1 আছে, তারাই কিন্তু 1 থাকবে। সো আল্টিমেটলি আই উইল গেট এ নন জিরো ভ্যালু। সো যখন আমি বিটওয়াইজ এন্ড করে একটা নন জিরো ভ্যালু পাচ্ছি, তখন কিন্তু আমি ডিসাইড করতে পারতেছি এই লাইনগুলোকে আমার রিজেক্ট করতে হবে। থার্ড যে কন্ডিশনটা আছে সেটা কখন আসবে? যখন আমার ১ নাম্বার কন্ডিশনটাও ভায়াবল না, ২ নাম্বার কন্ডিশনটাও আমি ফুলফিল করতে পারলাম না। ইন দ্যাট কেস আমি ডিসাইড করব রেস্ট অফ দ্য লাইনস যত আমার স্ক্রিনে ড্র করতে হবে, মেবি, কেন আমি মেবি কথাটা বলতেছি একটু পরে ক্লিয়ার হবে, তাদেরকে ক্লিপ করতে হবে। সো আমি এখান থেকে সিম্পলি ডিসিশন করতে পারি যে রেস্ট অফ দ্য লাইনকে আমি ক্লিপিং করে দিব, ক্লিপ করে দিব। সো ওভারঅল আমাদের ফার্স্ট যে টার্গেটটা ছিল যে যেকোনো লাইনকে ৩ টা ক্যাটেগরিতে ডিভাইড করা। কারা কমপ্লিটলি অ্যাকসেপ্টেড হবে, কারা কমপ্লিটলি রিজেক্টেড হবে এবং কাদেরকে ক্লিপ করতে হবে। আমি কিন্তু আউটকোড দিয়ে এই সকল লাইনগুলোকে আমি অ্যাকসেপ্ট করতে পারলাম, রাইট? এখন এই যে থার্ড টাইপের লাইন আছে যারা কোনো কন্ডিশনে পড়লো না, দ্যাট মিনস যাদের সার্টেন পোরশন ইনসাইড এবং সার্টেন পোরশন আউটসাইড, তাদেরকে নিয়ে কিভাবে কাজকর্ম করা যায়, এখন আমরা একটু সেই জিনিসপত্র সামনের দিকে আগে দেখি। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করি আমি এমন একটা লাইনে আছি যার এন্ড পয়েন্ট হচ্ছে P1 এবং P2 এবং যাদের জন্য বেসিক্যালি আমি আউটপুট পেলাম এই দুইটা। সো খেয়াল করে দেখেন আমার যদি কন্ডিশন অফ ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স ছিল, এটা কিন্তু আমাদের এই দুইটা এন্ড পয়েন্টের জন্য খাটবে না, কজ নান অফ দেম আর 0 0 0 0। আমি যদি সেকেন্ড কন্ডিশন অ্যাপ্লাই করতে চাই, এখানে আছে 1 0 1 0, এখানে আছে 0 1 0 1, আমি এদেরকে বিট ওয়াইজ এন্ড করি, আনসার কি আসলো? 0 0 0 0। সো আমার টার্গেট ছিল একটা নন জিরো ভ্যালু পেলে আমি রিজেক্ট করতে পারি। সো খেয়াল করে দেখেন আমি কি নন জিরো ভ্যালু পেলাম? আনসার ইজ নো। তার মানে সেকেন্ড কন্ডিশনও কিন্তু এই পার্টিকুলার লাইনের জন্য অ্যাপ্লিকেবল হলো না। এবং আমি গ্রাফিক্যালিও বুঝতে পারতেছি যে গ্রাফটা এঁকে এই লাইনটার সার্টেন পোরশন স্ক্রিনের ভিতরে আছে। সো এখন আমার থার্ড কন্ডিশনে এসে ডিসাইড করতে হলো যে আমাদের লাইনটা কে ক্লিপ করতে হবে। সো কোশ্চেন ইজ এই ক্লিপিংটা আমি কিভাবে করব? সো ক্লিপিংটা নরমালি ম্যাথমেটিক্যালি আমি করব। ম্যাথমেটিক্যালি যদি করতে চাই, খেয়াল করে দেখেন আমি কিন্তু এই উইন্ডোর জন্য যে ৪ টা বাউন্ডারি লাইন আছে তাদের প্রত্যেকের ইকুয়েশন কিন্তু আমি জানি। অ্যাজ ফর এক্সাম্পল, এই বাউন্ডারি লাইনের ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু x মিন, এই বাউন্ডারি লাইনের ইকুয়েশন হচ্ছে x ইজ ইকুয়াল টু x ম্যাক্স। সিমিলারলি এই বাউন্ডারি লাইনের ইকুয়েশন হচ্ছে, টপ লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু y ম্যাক্স, বটম লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু y মিন। এখন আমি যেহেতু দুইটা এন্ড পয়েন্টস জানি, P1 ও জানি, P2 ও জানি,
সো আলটিমেটলি আমি যদি P1 এর কোঅর্ডিনেট কে x1 y1 ধরে নেই, P2 এর কোঅর্ডিনেট কে x2 y2 ধরে নেই, দেন ইউজিং x1 y1 x2 y2 আমি কিন্তু ইজিলি লাইনের ইকুয়েশনটা বের করতে পারি, রাইট? যে x মাইনাস x1 x1 মাইনাস x2 is equal to y minus y1 y1 minus y2। যদি আমি এই ইকুয়েশনটা ইউজ করি আমি কিন্তু লাইনের ইকুয়েশনও বের করতে পারবো। এখন ফ্লিপ করা বলতে বোঝাচ্ছে বেসিক্যালি, আপনি যদি একটু খেয়াল করেন, আমাকে কিন্তু বেসিক্যালি এই এন্ড পয়েন্ট এবং এই দুইটা এন্ড পয়েন্ট যদি আমি বের করতে পারি, তাইলে কিন্তু আমার ক্লিপ করা বেসিক্যালি ডান। সো আমার মেইন টার্গেট হচ্ছে আমাকে বুঝতে হবে যে এই লাইনের সাথে আমি কোন বাউন্ডারি লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা ক্যালকুলেট করব। এটা বোঝাটা হচ্ছে আমাদের মেইন টার্গেট। যদি আমি এটা বুঝতে পারি যে কোন বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্টিংটা বের করতে হবে, ইন দ্যাট কেস লাইনের ইকুয়েশনও আমার জানা, চারটা বাউন্ডারি লাইনের ইকুয়েশনও আমি জানা, এবং আমি জানি লাইনের দুইটা ইকুয়েশন যদি আমার জানা থাকে, কিভাবে তাদেরকে সলভ করে আমি ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে পারি। সো আমরা সামনের দিকে আগাই, দেখি ডিসিশনটা কিভাবে নেওয়া যায়। এই ডিসিশনটা নেওয়ার একটা ইজিয়ার ওয়ে কিন্তু আমি অলরেডি আউটকোড থেকে পাই। খেয়াল করে দেখেন, আবার যদি একটু রিপিট করি, আউটকোডের কারেন্টলি আউটকোডের সিকোয়েন্সটা ছিল অ্যাবভ বিলো রাইট লেফট। এগেইন সিকোয়েন্স ক্যান বি এনিথিং, যদি আপনি চান অন্য যে কোনো সিকোয়েন্সেও বের করতে পারবেন। এখন এই গিভেন সিকোয়েন্সে আমাকে কিন্তু এই ইনফরমেশনটাও দেয় যে এই অ্যাবভ বিলো রাইট লেফট এই 4 বিট বাইনারি নাম্বারের যেই বিট পজিশনে 1 আছে, সেটা আমাকে বলে P1 থেকে যেই লাইনটা অরিজিনেটেড হয়ে P2 এর দিকে গেছে, যেই বিট পজিশনে 1 আছে লাইনটা সেই সব বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করে। সো কোন কোন বিট পজিশনে 1 আছে এটা বোঝার জন্য তো আপনার আউটপুট গুলোকে স্ক্যান করে দেখতে হবে। সো আপনি চাইলে স্ক্যানটা লেফট থেকেও করতে পারেন, দ্যাট মিন্স আপনি স্ক্যানটা এমএসবি থেকেও করতে পারেন, অথবা আপনি স্ক্যানটা রাইট থেকেও করতে পারেন, দ্যাট মিন্স আপনি এলএসবি থেকেও করতে পারেন। আমরা দেখি কোনটা দিয়ে করলে কি হয় বেসিক্যালি, রাইট? সো আমার এখানে গিভেন আউটপুটটা হচ্ছে 0101। আমি যদি ফার্স্ট অফ অল আমার সিনারিওর জন্য এমএসবি থেকে স্ক্যান করা শুরু করি, তাহলে ফার্স্ট ওয়ানটা এনকাউন্টার করব কোন বিট পজিশনে? খেয়াল করে দেখেন, আমি কিন্তু ওয়ানটা এনকাউন্টার করতেছি বিলো বিট পজিশনে। সো এইটা আমাকে এই ইনফরমেশনটা দিচ্ছে যে P1 থেকে যে লাইনটা অরিজিনেটেড হচ্ছে সেটা বটম লাইন অথবা বিলো বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করে। সো আমার বটম লাইনের ইকুয়েশন হচ্ছে y is equal to y, মিন লাইনের ইকুয়েশন আমি অলরেডি দুইটা পয়েন্ট থেকে বের করতে পারি। সো আমি যদি বটম লাইনের সাথে লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করি, খেয়াল করে দেখেন তো ইন্টারসেক্টিং পয়েন্ট কি এই পয়েন্টটা আসে না? সো আমি এই পয়েন্টটা পাওয়ার পর সাপোজ এই পয়েন্টটার নাম দিলাম P1 প্রাইম। এই P1 প্রাইমের জন্য আমি আবার নতুন করে আউটপুটকে রিক্যালকুলেট করব। সো P1 প্রাইমের আউটপুট কিভাবে রিক্যালকুলেট হবে? P1 এর জন্য খেয়াল করে দেখেন, এটা এভাবে তো নাই। P1 টা বটম বাউন্ডারি লাইনের উপরে আছে। যদি কোনো পয়েন্ট বাউন্ডারি লাইনের উপরে থাকে তাকে আমি ইনসাইডে ধরে নিব। সো এটা এভাবেও নেই, বিলোতেও নাই, রাইটেও নাই, শুধুমাত্র লেফটে আছে। সো P1 এর যে চেঞ্জড আউটপুট এটা কিন্তু 0001 হয়ে গেল। সো খেয়াল করে দেখেন, আমি কিন্তু আস্তে আস্তে যে আমাদের আইডিয়াল আউটপুট 0000 সেটাতে চলে যাচ্ছি। এগেইন আমি স্যার কি 00 একটা কোশ্চেন ছিল। জি বলেন। স্যার আমরা যে ফার্স্টে এমএসবি ওয়াইজ ফার্স্টে ওয়ানটা যে আমরা কমিট করার জন্য ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করলাম, স্যার আমরা কি আউটপুট করে কি আমরা মানে অ্যাজিউমই করে নিব যেহেতু আমরা এটা ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করছি দেখে এটা জিরো হয়ে গেছে এখন বিকজ ইটস অন দ্য লাইন। না, আমি আবার নতুন করে রিক্যালকুলেট করতেছি। আপনি অ্যাজিউম কেন করবেন? আপনি P1 প্রাইমটা একটা ও আপনাকে কোঅর্ডিনেট দিবে, রাইট? সো ধরে নেই আমি যে জি P1 স্যার। প্রাইমের কোঅর্ডিনেটটা পাইলাম সেটা হচ্ছে x1 প্রাইম, y1 প্রাইম। আপনি এই x1 প্রাইম, y1 প্রাইম থেকে আবার নতুন করে আউটপুট রিক্যালকুলেট করবেন। আউটপুট রিক্যালকুলেট করার কোড কোনটা ছিল? এই যে এইটা দিয়ে আপনি আউটপুট আবার রিক্যালকুলেট করবেন। আচ্ছা মানে স্যার। আপনি জি একবার কাজ করেছেন, দ্যাট ডাজন্ট গ্যারান্টি যে আপনি যেই বিট নিয়ে কাজ করেছেন, দ্যাট মিনস যেই বিটে 1 ছিল আপনি অপারেশন করার পর ওই বিটের 1 টা চলে যাবে। সো আপনি জি নতুন স্যার। করে আবার আউটপুটটাকে রিক্যালকুলেট করবেন। এখন আমার আচ্ছা টার্গেট কিন্তু হচ্ছে আউটপুটকে 0000 তে কনভার্ট করা। খেয়াল করে দেখেন, আমি কিন্তু একটা 1 কমাতে পারলাম। এখন যদি আমি একটা 1 কমাতে পারি, ইন দ্যাট কেস আমি স্ক্যানটাকে কন্টিনিউ করি, আমি তো এগেইন 000 তে আসি নাই। সো খেয়াল করে দেখেন, এখন কারেন্টলি আমার কিন্তু কোন বিট পজিশনে 1 আছে? আমার কিন্তু লেফট বিট পজিশনে 1 আছে।
সো স্ক্যানটা কন্টিনিউ করে আমি বুঝলাম যে স্টিল P1 প্রাইম থেকে যে লাইনটা অরিজিনেটেড হচ্ছে, দ্যাট মিনস P1 প্রাইম থেকে যে লাইনটা অরিজিনেটেড হচ্ছে, সেই লাইনটা লেফট বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করে। এগেইন আপনি লেফট বাউন্ডারি লাইনের ইকুয়েশন জানেন, x ইজ ইকুয়াল টু x মিন। আপনি x ইজ ইকুয়াল টু x মিনের সাথে কারেন্ট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করেন। সো আপনি দেখতেছেন যে নিউ ইন্টারসেক্টিং পয়েন্ট, আপনি ইন্টারসেক্টিং পয়েন্ট P1 ডাবল প্রাইমটা পেয়ে যাচ্ছেন। আপনি আবার P1 ডাবল প্রাইমের জন্য যেই পয়েন্ট x1 ডাবল প্রাইম সাপোজ y1 ডাবল প্রাইম পাচ্ছেন, এইটা ধরে আপনি আবার নতুন করে আউটপুটকে রিক্যালকুলেট করে করেন, দেখবেন আউটপুটটা কি চলে আসে, 0 0 0 0 চলে আসে। ইট মিনস P1 কে আমি অলরেডি ক্লিপ করে P1 ডাবল প্রাইমে নিয়ে আসতে পারলাম। সো লাইনের একটা সাইডে কিন্তু ক্লিপ করা শেষ। আশা করি এই পার্টটা বুঝতে পারছেন, রাইট? এখন P1 ধরে যদি আমাদের এই কাজটা করতে পারি, সেম কাজটা আমি P2 ধরেও করতে পারবো। সো এগেইন P2 এর একটা আউটপুট দেওয়া আছে। আমি যেহেতু এমএসবি থেকে স্ক্যান করেছিলাম, এখন আমি এমএসবি থেকে স্ক্যান করি। যদি আমি এমএসবি থেকে স্ক্যান করি, ইন দ্যাট কেস আমি ফার্স্ট ওয়ানটা এনকাউন্টার করি কোন বিট পজিশনে? ফার্স্ট ওয়ানটা কিন্তু আমি এনকাউন্টার করতেছি অ্যাবভ বিট পজিশনে। সো ইট টেলস মি যে P2 থেকে যেই লাইনটা অরিজিনেটেড হয়ে P1 এর দিকে যাচ্ছে, সেটা আমাদের অ্যাবভ বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করে। অ্যাবভ বাউন্ডারি লাইনের ইকুয়েশন কি? অ্যাবভ বাউন্ডারি লাইনের ইকুয়েশন হচ্ছে y ইজ ইকুয়াল টু y ম্যাক্স। সো আমি যদি এই y ইজ ইকুয়াল টু y ম্যাক্স এর সাথে গিভেন এই স্ট্রেট লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করি, খেয়াল করে দেখেন আমি কিন্তু এই ইন্টারসেক্টিং পয়েন্টটা পাবো। সাপোজ এগেইন আমি এটার নাম দিলাম P2 প্রাইম। এই P2 প্রাইমের জন্য আমি আবার নতুন করে আউটপুটকে রিক্যালকুলেট করব। খেয়াল করে দেখেন তো আমি আউটপুট রিক্যালকুলেট করে কি পেলাম? 0 0 0 0 পেলাম না? সো খেয়াল করে দেখেন আমি দুইটা এন্ড পয়েন্টকেই মডিফাই করে এমন দুইটা এন্ড পয়েন্ট আসতে পারলাম যাদের প্রত্যেকের আউটপুট 0 0 0 0। সো বেসিক্যালি আওয়ার ক্লিপিং ইজ ডান। কজ এই P1 ডাবল প্রাইম এবং P2 প্রাইম, এই দুইটা এন্ড পয়েন্ট যেই লাইনকে রিপ্রেজেন্ট করতেছে, এরা কিন্তু এখন ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স মেনে নিচ্ছে। সো এটাই কিন্তু ক্লিপিং অ্যালগরিদমের মেইন ওভারভিউ। এখন একটু যদি রিভার্ট ব্যাক করি আমার ডিসকাশনটা, খেয়াল করে দেখেন আমি বলেছিলাম যে স্ক্যানিংটা আমি এমএসবি থেকেও করতে পারি, এলএসবি থেকেও করতে পারি। খেয়াল করে দেখেন যদি আমি এখানে এলএসবি থেকে স্ক্যানিংটা করতাম, ইন দ্যাট কেস ফার্স্ট ওয়ানটা এনকাউন্টার করতাম কোথায়? ফার্স্ট ওয়ানটা আমি এনকাউন্টার করতাম বিলো, সরি, লেফট বিট পজিশনে। সো লেফট বিট পজিশনে হলে আমি কিন্তু ডিরেক্টলি এই পয়েন্টে চলে যেতে পারতাম। বাট প্রবলেম ইজ আমি যদি আবার এইখানেও এলএসবি থেকে জিনিসটাকে স্ক্যান করি, ইন দ্যাট কেস ফার্স্ট ওয়ানটা কিন্তু আমি এনকাউন্টার করতেছি রাইট বিট পজিশনে। সো তখন দেখা যাবে আমি শুরুতে এই পয়েন্টটা পাবো, এইটার জন্য আবার আউটপুটকে রিক্যালকুলেট করব, দেখবো আমার আউটপুট হবে 1 0 0 0। সেইটার জন্য আবার নতুন করে দেখবো যে অ্যাভভ লাইনের সাথে ইন্টারসেক্ট করতে হবে এবং ফাইনালি আমি এই পয়েন্টটা পাবো। সো অন সামারি, আমি যখন এমএসবি থেকে স্ক্যান করলাম, P1 কে কনভার্ট করতে স্টেপ লাগলো দুইটা, বাট P2 কে কিন্তু কনভার্ট করতে স্টেপ লাগলো একটা। স্টেপ বলতে আমি বুঝাচ্ছি কতবার আপনি নতুন করে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করছেন। বাট যদি আমি এলএসবি থেকে স্ক্যান করি, P1 কে কিন্তু একটা স্টেপেই কনভার্ট করা যাবে, বাট P2 কে আমার কখন কনভার্ট করার জন্য দুইটা স্টেপ লাগবে। সো কোশ্চেন ইজ আপনি এটা কিভাবে বুঝবেন যে কোন ওয়েতে স্ক্যান করলে আপনি একটা স্টেপে করতে পারবেন? কজ আমি তো চাই আমার স্টেপ সংখ্যা যত কমবে তত আমার ক্লিপিংটা ফাস্টার হবে। আনসার ইজ এটা বুঝার কোনো ওয়ে নাই। আপনার যদি একটা ফিগার দেওয়া থাকতো তখন হয়তোবা আপনি গ্রাফটা দেখে বুঝতে পারতেন। বাট আমাদের যদি গ্রাফটা ড্রই থাকে তাহলে তো আমাদের ড্রয়িংটাই শেষ, রেন্ডার করাই শেষ। আমাদের তো এত কিছু করতে হইতো না। আমরা যেহেতু ম্যাথমেটিক্যালি সবকিছু করতেছি, আমাদের কোন ডিরেকশনে স্ক্যান করলে আমি একটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়েই ক্লিপটা করতে পারবো সেটা এখানে বোঝার কোনো ওয়ে নাই। সো হোয়াট ক্যান আই ডু? আই ক্যান ডু, ইউ ক্যান সাজেস্ট যে আমি র্যান্ডমলি সিলেক্ট করি যে একটা হয়তো এমএসবি থেকে করলাম আর একটা এলএসবি থেকে করলাম। ইন দ্যাট কেস ইফ ইউ আর লাকি, তখন আপনার দুইটা স্টেপে হইতে পারে, একটা এন্ড পয়েন্টের জন্য একটা স্টেপ আর একটা এন্ড পয়েন্টের জন্য আরেকটা স্টেপ। বাট ইফ ইউ আর আনলাকি, তখন একটা এন্ড পয়েন্টের জন্য দুইটা স্টেপ লাগতে পারে আর সেকেন্ড এন্ড পয়েন্টের জন্য দুইটা স্টেপ লাগতে পারে। সো হোয়াট ইজ দ্য বেটার সলিউশন? এটাকে আমরা ওখামস রেজার দিয়ে যদি চিন্তা করি, যে যখন আমাদের এরকম ক্লিয়ার কাট কোনো ওয়ে থাকবে না, আমরা যেটা সবচেয়ে ইজিয়েস্ট, যেটা সবচেয়ে আমাদের কাছে প্রতীয়মান হয়, আমরা শুধুমাত্র সেটাই সিলেক্ট করব। সো আমাদের কাছে কোন জিনিসটা বেশি এভিডেন্ট মনে হচ্ছে? যে আমরা নরমালি একটা ফিক্সড ডিরেকশন থেকে এন্ড পয়েন্টদেরকে স্ক্যান করি। ইন দ্যাট কেস হয়তোবা অন এভারেজ আমি তিনটা ইন্টারসেক্টিং পয়েন্টেই
টোটাল লাইনটাকে ক্লিপ করতে পারবো। এবং মোস্ট অফ দ্য লাইনে কিন্তু দুইটা এন্ড পয়েন্টকেই ক্লিপ করতে হবে না। অ্যাজ ফর এক্সাম্পল, আপনি যদি ফিগারেও দেখেন, এই P9 থেকে শুরু করে P10 এ যে লাইনটা দেওয়া আছে, এখানে কিন্তু P9 কে ক্লিপ করার কিছু নাই। আপনার কিন্তু তখন শুধুমাত্র P10 কেই ক্লিপ করতে হবে। সো মোস্ট অফ দ্য কেসে আপনি দেখবেন যে আপনি যদি একটা ফিক্সড ডিরেকশন হোক, সেটা এলএসবি থেকে অথবা এমএসবি থেকে, যেকোনো একটা ফিক্সড ডিরেকশন ফলো করেন, আপনার কিন্তু ক্লিপিংটা হয়তো বা ৩টা থেকে ২টা স্টেপে হয়ে যাওয়ার কথা। সো এইটাই কিন্তু বেসিক্যালি স্যার গেল যে এই ৩ কখন লাগে? ৩টা লাগতেছে, খেয়াল করে দেখেন এখনই কিন্তু ৩টা লাগতেছে। আমি এখানে P1 কে কনভার্ট করছি কয়টা স্টেপে? ২টা স্টেপে না? যখন আমি এমএসবি থেকে স্ক্যান করলাম, শুরুতে আমি 1 টা পাইলাম ও কোথায়? স্যার আপনি শুরুতে কি আমি 1 টা পাইলাম টোটালটা বিলো বাউন্ডারি লাইনে। বুঝাচ্ছেন? টোটালটা টোটাল বুঝাচ্ছি ২ টা কতগুলো? পয়েন্টের জন্য। আচ্ছা, আচ্ছা। আপনার একটা পয়েন্টের জন্য কখনো কি ২ এর বেশি ইন্টারসেক্টিং পয়েন্ট ক্যালকুলেট করা লাগতে পারে? না, না স্যার। খেয়াল করে দেখেন আমাদের আউটপুটে কিন্তু মেক্সিমাম নাম্বার অফ 1, যদি আমি একটা 2D ক্লিপিং এর কথা বলি, মেক্সিমাম নাম্বার অফ 1 কিন্তু ২ টাই থাকবে। যদি মেক্সিমাম নাম্বার অফ 1 ৩ টা হয়, ইট মিনস কোন একটা লাইন সাইমultaneously অ্যাভবেও আছে, বিলোতেও আছে কোন একটা পয়েন্ট। আবার কোন একটা পয়েন্ট সাইমultaneously হয়তোবা লেফটেও আছে, রাইটেও আছে। এটা তো পসিবল না। একটা পয়েন্ট লেফটে থাকলে সে রাইটে থাকবে না, অ্যাভবে থাকলে সে বিলোতে থাকবে না। সো আল্টিমেটলি যেকোনো আউটকোডে, একটা পয়েন্টের যেকোনো আউটকোডে আমি ম্যাক্সিমাম নাম্বার অফ 1 ২ টা পাবো, মিনিমাম নাম্বার অফ 1 0 টা পাবো। দ্যাট মিনস উইন্ডোর ভিতরে থাকলে অথবা একটাও পেতে পারি। সো এইটাই কিন্তু গেল বেসিক্যালি ওভারঅল সামারি। সো কথা হচ্ছে যে এটা দিয়ে কি অ্যালগরিদমটাকে কমপ্লিটলি সিলেক্ট করা গেল কিনা? আনসার হচ্ছে, আমি যে বলেছিলাম যে যেই লাইনগুলো বাদ যাবে, অলওয়েজ সেই লাইনগুলোকে আমি এই ২ নাম্বার কন্ডিশনে ধরতে পারবো। এই জিনিসটা নট অলওয়েজ ট্রু। অ্যাজ ফর এক্সাম্পল, একটা জিনিস চিন্তা করেন, মনে করি P3 P4 এই লাইনটার কথা আমি চিন্তা করি। এখন P3 P4 এই লাইনের জন্য খেয়াল করে দেখেন তো, এই লাইনটা কি আদৌ ক্লিক করার দরকার আছে, নাকি লাইনটাকে নরমালি বাদ দিয়ে দিলেই হয়? আনসার ইজ লাইনটাকে বাদ দিয়ে দিলেই হয়। এবং লাইনটা আমরা দেখতেও পারতেছি গ্রাফিকে যে লাইনটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি বাইরে। বাট আপনি যদি এখানে কন্ডিশন 2 টা এপ্লাই করেন, দ্যাট মিনস কন্ডিশন টি ছিল আমি যে আউটপুট গুলাকে পাবো তাদেরকে আমি বিটওয়াইজ এন্ড করব এবং এক্সপেক্ট করব যে এইসব লাইনগুলো রিজেক্ট হবে, তারা আমাকে একটা নন জিরো ভ্যালু দিবে। আমি যদি এটাকে বিটওয়াইজ এন্ড অপারেশন করি, আমি কি নন জিরো ভ্যালু পাচ্ছি? নন জিরো ভ্যালু পাচ্ছি না। এবং আপনি গ্রাফ থেকেও দেখতে পারতেছেন, P3 থেকে P4 এন্ড পয়েন্টে ডিনোট করা লাইনটা উইন্ডোর যেকোনো এক সাইডে কিন্তু নাই, ডায়াগোনালি আছে। এবং এই সেম আউট করে কিন্তু আমি একটা ভ্যালিড লাইন চাইলে ড্র করতে পারবো। অ্যাজ ফর এক্সাম্পল, এই লাইনটা খেয়াল করে দেখেন, P3 P4 এর সাথে সেম আউটপুট শেয়ার করবে, বাট এগেইন এই লাইনটার কিছু পোর্শন কিন্তু ভিতরে। সো নট নেসেসারিলি আপনার সেম আউটপুট যখন আপনার এই ২ নাম্বার কন্ডিশন ফুলফিল করবে না, তখনই আপনি ধরে নিতে পারেন যে ওই লাইনগুলো অলওয়েজ ক্লিপড হবে। সো এই প্রবলেমের এই অ্যালগরিদমের একটা মেইন প্রবলেম দেখতেছি, যেই লাইনগুলো রিজেক্ট হবে তাদেরকে আমি অলওয়েজ ক্যাপচার করতে পারতেছি না। এমন কিছু লাইন যারা অ্যাকচুয়ালি রিজেক্ট হবে, তাদেরকে আমি থার্ড স্টেপ, দ্যাট মিনস ক্লিপ স্টেটে পাঠিয়ে দিচ্ছি। সো কথা হচ্ছে, যেসব লাইন রিজেক্ট হবে, অ্যাজ ফর এক্সাম্পল P3 P4, এই লাইনগুলোকেও যদি আমি ক্লিপ অ্যালগরিদমে মানে ক্লিপ স্টেপটাতে পাঠিয়ে দেই, তাহলে আমি এদেরকে ডিটেক্ট করব কখন যে এই লাইনগুলো অ্যাকচুয়ালি রিজেক্ট হবে। সো খেয়াল করে দেখেন, এখন P3 P4 এর উপর আমি থার্ড স্টেপটা অ্যাপ্লাই করি, দেখি কি হয়। যদি P3 P4 এর উপর থার্ড স্টেপটা আমি অ্যাপ্লাই করি, র্যান্ডমলি আমি একটা পয়েন্ট সিলেক্ট করলাম P3। এই P3 এর জন্য আমার আউটপুট আছে 0 0 0 1। যেহেতু একটাই 1 আছে, ইট ডাজন্ট ম্যাটার আপনি এলএসবি থেকে অথবা এমএসবি থেকে সিলেক্ট করেন। আমি সাপোজ এটাকে এমএসবি থেকে সিলেক্ট করে 1 টা পাইলাম কোন বিট পজিশনে? 1 টা পাইলাম লেফট বিট পজিশনে। সো এইটা আমাকে কি ইনফরমেশন দেয়? এটা আমাকে ইনফরমেশন দেয় P3 থেকে যে লাইনটা অরিজিনেটেড হয়ে P4 এর দিকে গেছে, সেটা লেফট বাউন্ডারি লাইনের ইকুয়েশন, লেফট বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করে। লেফট বাউন্ডারি লাইনের ইকুয়েশন কি? লেফট বাউন্ডারি লাইনের ইকুয়েশন হচ্ছে x x min। সো আমি যদি x x min এর সাথে P3 P4 এই লাইনটার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি, ইন্টারসেক্টিং পয়েন্ট কোনটা বের হবে বলেন তো? এই পয়েন্টটা বের হবে না? এগেইন আমি নাম দিলাম এই পয়েন্টার P3 প্রাইম। এখন যদি আমি এই পয়েন্টটার নাম দেই P3 প্রাইম, P3 প্রাইমের জন্য আপনি আবার আউটপুটটাকে রিক্যালকুলেট করেন। আমি এই P3 এর জন্য কোন আউটপুটটা পাবো বলেন তো? এটা অ্যাভবে আছে আর বাকি সবকিছু 0। এখন খেয়াল করে দেখেন, আমি আউটপুটকে
P3 প্রাইম কে যদি P4 এর সাথে সেকেন্ড কন্ডিশনে অ্যাপ্লাই করি, দ্যাট মিনস সেকেন্ড কন্ডিশন ছিল আমি দুইটা আউটপুট নিব, এদেরকে বিটওয়াইজ অর করব। এটা কারণ P3 প্রাইমের আউটপুট, এটা হচ্ছে P4 এর আউটপুট। এখন যদি আমি বিটওয়াইজ এন্ড করি, আমি কি একটা নন জিরো ভ্যালু পাচ্ছি? খেয়াল করে দেখেন, আমি কিন্তু একটা নন জিরো ভ্যালু পেয়ে যাচ্ছি। সো কন্ডিশনটাকে এখন একটু চেঞ্জ করে এভাবে বলা যায়, যখন আমি থার্ড স্টেপে আসব, তখন তো আমি র্যান্ডমলি P1 অথবা P2, দ্যাট মিনস দুইটা এন্ড পয়েন্ট থেকে যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করব। প্রত্যেকবার নতুন করে আমি যতবার আউটপুট রিক্যালকুলেট করব, আমি আবার নতুন করে কন্ডিশন 1 অথবা কন্ডিশন 2 দুইটাই চেক করে দেখব। অ্যাজ ফর এক্সাম্পল, যখন আমি দুইটা আউটপুটই 0 0 0 0 তে হয়, তখনই তো আমি ক্লিপিং করা বাদ দেই। দ্যাট মিনস এটা কি ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স এর কন্ডিশনে ধরা পড়বে না? একইভাবে যেই ডায়াগোনাল লাইনগুলোকে আমি ডিরেক্টলি ট্রিভিয়াল রিজেকশনের কন্ডিশনে ফার্স্ট টাইম ক্যাচ করতে পারতেছিলাম না, লাইনগুলো কিন্তু ফার্স্ট টাইম নতুন করে যখন আমি আউটপুটকে রিক্যালকুলেট করতে পারলাম, তখন সেই আপডেটেড এন্ড পয়েন্টের সাথে যখন আমি আরেকটা এন্ড পয়েন্টের আউটপুটকে ট্রিভিয়াল রিজেকশনের কন্ডিশনে দিলাম, তখন কিন্তু সেটা কন্ডিশনটা ফুলফিল করে যাচ্ছে। সো আলটিমেটলি থার্ড স্টেপে প্রত্যেকবার আউটপুট রিক্যালকুলেট করার পর আমি ট্রিভিয়াল অ্যাকসেপ্টেন্স, ট্রিভিয়াল রিজেকশনের কন্ডিশন দুটোই চেক করে দেখব কোনো একটা ফুলফিল হয় কিনা। যতক্ষণ দুইটা কন্ডিশনের কোনো একটা কন্ডিশন ফুলফিল না হয়, প্রত্যেকবার আউটপুট দেখে দেখে নতুন করে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব, নতুন করে আউটপুট রিক্যালকুলেট করব। দ্যাটস দ্য স্টেপ। বাট আপনি যদি চোখে দেখেন, এটাও কিন্তু বোঝা যায়। আপনি যদি কোড না করে চোখে দেখতে চান, অ্যাজ ফর এক্সাম্পল, আগের বার প্রত্যেকবার নতুন করে যতবার আমি আউটপুট রিক্যালকুলেট করেছি, খেয়াল করে দেখবেন প্রত্যেকবার নাম্বার অফ ওয়ান, দ্যাট মিনস নাম্বার অফ সেট বিট অ্যাট লিস্ট ওয়ান করে হলেও কমেছে। কখনো কখনো একসাথে দুইটাই কমে গেছে, মানে 0 0 0 0 হয়ে গেছে। বাট খেয়াল করে দেখেন, কনভার্সনের আগে P3 তে টোটাল নাম্বার অফ ওয়ান ছিল একটা, বাট কনভার্সনের পরেও P3 প্রাইমে যে আমি নতুন আউটপুটটা পেলাম, এখানেও নাম্বার অফ ওয়ান্স কি একটাই আছে না? তার মানে আমি নতুন করে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করলাম, তার জন্য নতুন করে আউটপুটকে রিক্যালকুলেট করলাম, বাট এর জন্য কি আমার নাম্বার অফ ওয়ান্স রিডিউস করলো? আনসার ইজ নো। সো যখনই নাম্বার অফ ওয়ান রিডিউস করবেন, আপনি বুঝে নিবেন যে ওই লাইনটা কমপ্লিটলি বাইরে। এবং এগেইন আপনি যদি সেকেন্ড কন্ডিশনটাকেও অ্যাপ্লাই করেন, সেটাও আপনাকে বলে দিবে যে লাইন ইজ ট্রিভিয়ালি রিজেক্টেড। সো দ্যাটস বেসিক্যালি দ্য কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম। আপনাদের ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো বের করার জন্য এখানে প্রত্যেকটা জায়গায় স্টেপ বাই স্টেপ ক্লিপিংটা করে দেওয়া। আমি তো একটা উইন্ডোতে দেখিয়েছি, আপনারা স্লাইড দেখলেও বুঝবেন। এবং কিভাবে আপনারা ইজিলি ইন্টারসেক্টিং পয়েন্টটা বের করতে পারবেন, সেই ক্যালকুলেশনটাও এখানে করে দেওয়া আছে। সো আলটিমেটলি আপনাদের তেমন কোনো প্রবলেম হওয়ার কথা না। স্যার, এই যে আমরা বারবার যে ৩ টা কন্ডিশন চেক করছি, এটা কি আমরা যেমন দুইটা কন্ডিশন, ফার্স্ট কেসে আমাদের লাগে নাই। আমরা ৩ টা স্টেপের মধ্যে করলাম। তখন তো স্যার আমরা মানে ওটা তো আমরা জানি যে টোটালি ক্লিপড তখনও আমি হচ্ছে। চেক করেছি, বাট তখনও আমি চেক করেছি, বাট আমি সেটা বলি নাই। অ্যাজ ফর চেক এক্সাম্পল, করলেও ক্লিপড এর অপশনটাই দেখাচ্ছে আরকি। মানে ক্লিপড এর হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কন্ডিশনে যেতে বারবার ক্লিপটেই আরকি। যেতে হবে। হ্যাঁ, কজ আমি কন্ডিশন হুম, 1ও পারি নাই, কন্ডিশন 2 তেও পারি নাই। সো আচ্ছা। যতক্ষণ আর স্যার কন্ডিশন এটা 1 হচ্ছে 2, জি বলেন। স্যার তাহলে আমাদের এভরি স্টেপে আমাদের কন্ডিশন গুলা মানে যেটাই হোক চেক করব আরকি। মানে হ্যাঁ, আমরা এক্সাক্টলি। সিওর আপনি যদি থাকলেও চেক কোড করব। লিখে করেন, তখন আপনার চেক করতে হবে, যদি কোড করে করেন। বাট সাপোজ আপনি এক্সামের জন্য সিমুলেশন করতে চাচ্ছেন, তখন কিন্তু দেখেও বোঝা যাচ্ছে যে কন্ডিশন 1 যে স্যার ফুলফিল হলো একটা নাকি 0 কন্ডিশন 2 কমতেছে ফুলফিল না। হলো। মানে আমরা যখন কনভার্ট করতেছি। তখন হ্যাঁ, হচ্ছে এক্সাক্টলি। স্যার আমরা বুঝবো যে এটা একটা ওই যে আবার কন্ডিশন চেক করে দেখতে হবে যে ট্রিভিয়াল রিজেকশন হচ্ছে নাকি। জি, এক্সাক্টলি। এটাই। সো আশা করি এটা দেখলে পারবেন। সো আপনাদের সুবিধার জন্য আমি একটু এক্সট্রা পেজ নিয়ে আপনাদের জন্য কিছু ম্যাথও করি। দেখি যে ব্যাপারগুলো সুবিধাজনক হয় কিনা। সো কোয়েশ্চেন তো এখানে দেখতেই পারতেছেন যে আমাদের ২ টা এন্ড পয়েন্টস দেওয়া থাকবে এবং বলা হবে এই ২ টা এন্ড পয়েন্টস দিয়ে যেই লাইনটা অ্যাকচুয়ালি ড্র করা হচ্ছে, সেই লাইনটাকে কি আমি ট্রিভিয়ালি অ্যাকসেপ্ট করব, ট্রিভিয়ালি রিজেক্ট করব, নাকি আমাদের এই লাইনটাকে বেসিক্যালি ফ্লিপ করতে হবে। সো এই ম্যাথটাই আমি একটা ব্ল্যাংক পেজ নিয়ে করি আপনাদের সাথে। দেখি যে পারা যায় কিনা, রাইট? আমাদের অ্যালগরিদম দেখে। স্লাইডেও আপনি দেখবেন প্রত্যেকটা জিনিসই স্টেপ বাই স্টেপ করে দেওয়া। সো স্লাইড দেখলেও আপনাদের বোঝার কথা। সো যদি আমি ফার্স্ট এ নাম্বারের ম্যাথ গুলাতে আসি। তো এ নাম্বারের ম্যাথে মনে করি আমার কাছে একটা ক্লিপিং উইন্ডো দেওয়া আছে। আমি হচ্ছে সুবিধার জন্য ক্লিপিং উইন্ডোটাকে একটু এঁকে নেই। সো ক্লিপিং উইন্ডোটাকে আঁকার পর দেখলাম এক্স মিন ওয়াই মিন দেওয়া আছে হচ্ছে
আমার -250 থেকে -200, আর এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্সটা দেওয়া আছে 250 থেকে 200, রাইট? সো এই রেঞ্জটা আমি জেনে গেলাম। সো ফার্স্ট যে এ এর ম্যাথ, এ এর জন্য যদি আমি 1 নম্বর ম্যাথটা করি, সো খেয়াল করে দেখেন আমার P1 এটার কিন্তু দেওয়া আছে -100 -220 কোঅর্ডিনেটটা দেওয়া আছে। সো আপনি যে কোনো বিট ওরিয়েন্টেশনে এটা বের করতে পারেন। আপনি যদি স্লাইডে দেওয়া অ্যাবভ বিলো রাইট লেফট এই ওরিয়েন্টেশনে আউটপুটটা বের করতে চান, সাপোজ এই ওরিয়েন্টেশনে আমি করি, তাহলে খেয়াল করে দেখেন -100 এটা হচ্ছে এক্স এর ভ্যালু। এক্স এর ভ্যালু দিয়ে আমি কি ডিটারমাইন করি? আমাদের ওই পয়েন্টটা সেটা কি লেফটে আছে নাকি রাইটে আছে। সো দেখি এক্স মিন এর ভ্যালু আছে -250, এক্স ম্যাক্স এর ভ্যালু আছে 250। সো -100 কি -250 থেকে +250 এই রেঞ্জের ভিতরেই এক্সিস্ট করে না, নাকি বাইরে চলে গেছে? আনসার ইজ এই রিজনের ভিতরেই এক্সিস্ট করে। দ্যাট মিন্স আমার এইখানে এই পার্টিকুলার P1 এর জন্য রাইট বিটু 0, লেফট বিটু 0। একইভাবে y এর জন্য দ্যাট মিন্স -200 এর জন্য যদি আমি এই ক্যালকুলেশনটা করি, ইন দ্যাট কেস আমার কি আসে -200 এর জন্য? সরি -220 এটা, রাইট? স্যার বিলো হয়। আমি এখানে 200 লিখছি, 220 হবে না? জি সো স্যার, 220 -220 যদি কিন্তু বিলো। -200 থেকে +200 এটা বিলো হয়ে গেছে। সো বিলো বিট 1 করলাম, অ্যাবভ বিট 0 করলাম। সো এটা যদি বুঝে ফেলেন, P2 এরটা একটু যদি ফাস্ট করে ফেলি, P2 এর কোঅর্ডিনেট হচ্ছে 300 থেকে -210। যদি আপনি 300 এর কথাটা ভাবেন, 300 টা কিন্তু -250 থেকে +250 এই রেঞ্জের বাইরে চলে গেছে। বাইরে বলতে কোথায় চলে গেছে? রাইটে চলে গেছে। সো রাইট বিটকে 1 করলাম, লেফট বিটকে 0। আবার যদি -210 এর কথা ভাবেন, এটা কিন্তু -200 থেকে +200 রেঞ্জের নিচে চলে গেছে। সো বিলো বিটটা 1, অ্যাবভ বিটটা 0। সো খেয়াল করে দেখেন P1 এর আউটপুটও পেলাম, P2 এর আউটপুটও পেলাম। সো এখন আমাদের মেইন টার্গেট কি? এখন আমাদের মেইন টার্গেট হচ্ছে কন্ডিশন 1 অ্যাপ্লাই করা। কন্ডিশন 1 কি? দুইটা আউটপুটই 0 0 0 কিনা দেখা। কোন আউটপুটই কি এখানে 0 0 0 আছে? আনসার ইজ নো। স্যার, সো লাইনটা স্যার ট্রিভিয়ালি একটা অ্যাকসেপ্টেড হবে না। প্রশ্ন। জি, স্যার এটা অ্যাবভ হয়ে গেছে না? 300 তো স্যার 250 থেকে বেশি। 300 এটা কি এক্স এর ভ্যালু নাকি ওয়াই এর ভ্যালু? ও আচ্ছা, সরি সরি, হ্যাঁ এক্স এর value। আচ্ছা স্যার। আচ্ছা, আশা করি বুঝতে পারছেন, রাইট? এখন যদি কন্টিনিউ জি করি, স্যার। কন্ডিশন 1 ফুলফিল করলো না। কন্ডিশন 2 তে যদি আমি ব্যাক করি, কন্ডিশন 2 তে কি ছিল? আমাদের প্রত্যেকটা আউটপুটকে নিয়ে বিটওয়াইজ এন্ড অপারেশন করতে হবে। বিটওয়াইজ এন্ড অপারেশন করি। খেয়াল করে দেখেন তো আমি এখানে একটা নন জিরো ভ্যালু পেলাম না? সো ইট মিনস দুইটা লাইনেরই বিলো বিট পজিশনে 1 আছে। তার মানে টোটাল লাইনটাই এই উইন্ডোর নিচে আছে। তার মানে এই লাইনটা কমপ্লিটলি রিজেক্টেড। সো এই লাইনটাকে ড্র করারই দরকার নেই। সো খেয়াল করে দেখেন এর 1 এই ম্যাথটা কিন্তু শেষ। সিমিলারলি আপনি যদি এর 2 নাম্বার ম্যাথটা করেন, দেখবেন P1 এর আউটপুটও 0 0 0 0 আসে, P2 এর আউটপুটও 0 0 0 0 আসে। জাস্ট আউটপুট রিক্যালকুলেট করা। সো আপনি 2 নাম্বার ম্যাথের জন্য দেখবেন যে যেটা সেটা সেকেন্ড কন্ডিশনকে মানে ফার্স্ট কন্ডিশনই ফুলফিল হয়ে যায়। সো এই লাইনটা কমপ্লিটলি অ্যাকসেপ্ট হবে। সো এই লাইনটা কমপ্লিটলি রিজেক্ট হবে, এই লাইনটা কমপ্লিটলি অ্যাকসেপ্ট হবে। এগুলা ভেরি শর্ট ম্যাথ, যেহেতু আমাদের থার্ড স্টেপে যেতে হচ্ছে না। আমরা অ্যাকচুয়ালি দেখি যদি থার্ড স্টেপে যেতে হয়, মানে এক্সামে একটু বড় ম্যাথ আসলে তো অবভিয়াসলি লাইনটাকে ক্লিপ করতে হবে, এমন লাইনে দেওয়া হবে। সো তখন কিভাবে করা যায় সেটা একটু স্টেপ বাই স্টেপ দেখি। সো বি ম্যাথের জন্য খেয়াল করে দেখেন আমাদের কিন্তু স্ক্রিনটাকেও রিডিফাইন করা। সো সেম বিট ওরিয়েন্টেশন অ্যাভব বিলো রাইট লেফট যদি করি, এখন কিন্তু এক্স মিন ওয়াই মিন দেওয়া 0 0, এক্স ম্যাক্স ওয়াই ম্যাক্স দেওয়া 300 200। এগেইন আপনি কোন ম্যাথ করবেন? সাপোজ আমি 1 নাম্বার ম্যাথটাই দেখাই। 1 নাম্বার ম্যাথের জন্য P1 এর ভ্যালু দেওয়া আছে কি 50 -125। এখন আপনি এটার জন্য আউটপুট রিক্যালকুলেট করেন 50, এটা কি 0 থেকে 300 এই রেঞ্জে আছে না? আনসার ইজ ইয়েস। তার মানে রাইট বিটু 0, লেফট বিটু 0। -125 এটা কি 0 থেকে 200 এই রেঞ্জের নিচে না? সো বিলো বিট 1, অ্যাবভ বিট 0। সিমিলারলি যদি P2 এর জন্য ক্যালকুলেশনটা করি, এটা দেওয়া আছে -100 +225। এটার জন্য যদি আপনি আউটপুট রিক্যালকুলেট করেন -100, এটা কি 0 থেকে 300 এই রেঞ্জের লেফটে না? বিকজ এই রেঞ্জের ভিতরে তো অবভিয়াসলি নাই। সো লেফট বিট 1, রাইট বিট 0, 225। এইটা আবার খেয়াল করে দেখেন 0 থেকে 200
এই রেঞ্জের উপরে কিন্তু, রাইট? সো অ্যাবভ বিট 1, বিলো বিট 0। সো এগেইন আমরা এখানে কন্ডিশন 1 অ্যাপ্লাই করি, দেখি দুইটা আউটপুট 0 0 0 কিনা, আনসার ইজ নো। কন্ডিশন 2 অ্যাপ্লাই করি, 0 1 0 0 1 0 0 1, বিট ওয়াইজ যদি এন্ড অপারেশন করি 0 0 0 পাচ্ছি, নন জিরো ভ্যালু কি পেলাম? আনসার ইজ নো। তার মানে এখন এই লাইনকে ক্লিপ করতে হবে। সো ক্লিপিং করার জন্য আমার প্রত্যেকটা লাইনের ইকুয়েশন জানতে হয়, প্রত্যেকটা বাউন্ডারি লাইনের ইকুয়েশন জানতে হয়, এন্ড আলটিমেটলি আমার যে লাইনটাকে ক্লিপ করব তার ইকুয়েশনও জানতে হয়। সো দেখি আমি এই লাইনটাকে লাইনের ইকুয়েশনটা বের করতে পারি কিনা। লাইনটা আছে, যদি আমি লাইনের ইকুয়েশন বের করার জন্য y মাইনাস y1, y2 মাইনাস y1, x2 মাইনাস x1, x মাইনাস x1 এই ফর্মুলাটা ইউজ করি। সো ফার্স্ট অফ অল বের করি এটার স্লোপ কত। স্লোপ যদি আপনি বের করতে চান তাহলে 225 মাইনাস মাইনাস 125, তাহলে হচ্ছে 225 প্লাস 125 আমার হচ্ছে 250, 350 হয়, রাইট? একইভাবে মাইনাস 100 মাইনাস মাইনাস 50, সো এটা হয় কত? মাইনাস 150। সো আলটিমেটলি যদি আপনি এই ভ্যালুটাকে ক্যালকুলেট করেন, মাইনাস 350 মাইনাস 150, 350 ভাগ 150, সো কত আসে? 2.33, রাইট? সো আমাদের ক্যালকুলেশনের সুবিধার জন্য আমরা বেসিক্যালি এটাকে মাইনাস 35/15 এ রাখি, অথবা আর একটু ছোট করতে চাইলে -7/3 ও রাখা যায়, ডাজন্ট ম্যাটার। আপনি এক্সামে ওই -2.33 বসাই দিলেও কোনো সমস্যা নেই। এখন তার মানে ইকুয়েশনটা হবে, আমি যে কোনো একটা পয়েন্ট সিলেক্ট করি, সাপোজ ফার্স্ট পয়েন্টে সিলেক্ট করি, সো y মাইনাস y1 মিন্স y প্লাস 125, এটা ইজ ইকাল টু -7/3 x মাইনাস x1, এখানে x1 এর ভ্যালুটা চাইলে হবে 50। সো খেয়াল করে দেখেন লাইনের ইকুয়েশনটা কিন্তু আমি বের করে ফেলছি আমাদের অ্যাবভ ফর্মুলা দিয়ে। এখন লাইনের ইকুয়েশন বের করার পর আমি কিন্তু এখন এখানে লাইনের ইকুয়েশনও জানি, আবার প্রত্যেকটা বাউন্ডারি লাইনের ইকুয়েশনও জানি। এখন এই দুইটা জিনিস ইউজ করে আমি কিন্তু ডিসাইড করতে পারবো কোন বাউন্ডারি লাইনের সাথে আমাকে ক্লিপ করতে হবে। সো সবচেয়ে P1টা ইজি, কজ P1 এ একটা 1 আছে। সো এই 1টা কোন বিট পজিশনে আছে খেয়াল করে দেখেন, এটার সাথে কম্পেয়ার করে বিলো বিট পজিশনে আছে। বিলো লাইনের ইকুয়েশনটা কি? বিলো লাইনের ইকুয়েশনটা কিন্তু হচ্ছে y ইজ ইকাল টু y মিন। এখানে y মিন এর ভ্যালু কত? এখানে y মিন এর ভ্যালু হচ্ছে 0। সো P1 কে যদি ফার্স্ট অফ অল কনভার্ট করতে চাই, ইন দ্যাট কেস ইকুয়েশনটা দাঁড়াচ্ছে y প্লাস 125, এটা ইজ ইকাল টু -7/3 x মাইনাস 50, যেখানে আমি এই ওয়াইটাকে রিপ্লেস করলাম 0 দিয়ে। এখান থেকে যদি আপনি x এর ভ্যালু বের করেন কত আসবে? এটা যেহেতু স্লাইডে করা আছে, আমি এটা আর সময় না বাড়াই। 50 125, সো খেয়াল করে দেখেন এখানে ভ্যালুটা দেওয়া আছে হচ্ছে -3.57, সো এখানে ভ্যালুটা আসবে -3.57। এত দূর তো বোঝা গেল, রাইট? তার মানে আমাদের ইন্টারসেক্টিং পয়েন্ট P1 প্রাইম, P1 প্রাইম এটা কত আসলো? এইটা আসলো -3.57, এটা আসলো ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন এই যে এইটা ইন্টারসেক্টিং পয়েন্ট হিসেবে আসলো, এটার জন্য আমি আবার আউটপুট রিক্যালকুলেট করি। সো -3.57, এটা কি 0 থেকে 300 এই রেঞ্জে আছে? আনসার ইজ নো। এরও লেফটে আছে। সো লেফট বিটকে 1 করলাম, রাইট বিটকে 0 করলাম। একইভাবে 0, এটা কি 0 থেকে 200 রেঞ্জে আছে না? আনসার ইজ ইয়েস। সো এটাকে 0 0 করলাম। সো এখন খেয়াল করে দেখেন P1 প্রাইমের যে আমি আউটপুটটা পেলাম, দ্যাট ইজ 0 0 0 1। এই আউটপুটের সাথে আমি যদি আবার এই P2 এর যে আউটপুট ছিল তাকে যদি বিট ওয়াইজ এন্ড করি, 0 0 0 1 1 0 0 1, এখন কি একটা নন জিরো ভ্যালু পাচ্ছি না? সো আমি কিন্তু বুঝতেছি যে এই লাইনটা কমপ্লিটলি রিজেক্টেড হয়ে গেল। সো খেয়াল করে দেখছেন যে আলটিমেটলি যদি আমি P2 থেকে শুরু করতাম হয়তো বা ওই লাইনটাকে ক্লিক করতে হইতো, বাট আলটিমেটলি আমি P1 এ গিয়ে বুঝতে পারলাম যে আমাদের ওই লাইনটা প্র্যাকটিক্যালি স্ক্রিনের বাইরে। সো কর্নার কেসের একটা লাইন পড়ছে, রাইট? যদি আমি চেক করে দেখি, হ্যাঁ, লাইনটা কমপ্লিটলি আউটসাইড। সো ম্যাথটা কি বুঝতে পারলাম কি করলাম এখানে?
সো প্রত্যেকবার প্রত্যেকটা পয়েন্টের সাথে আমি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার পর আমার ফার্স্ট টার্গেটটা থাকবে যে ওই নতুন ইন্টারসেক্টিং পয়েন্টের আউটপুটকে রিক্যালকুলেট করা, এবং রিক্যালকুলেট করে যদি দেখি নাম্বার অফ ওয়ান্স রিডিউস করে নাই, ইন দ্যাট কেস আপনি ডিসাইড করে নিতে পারেন যে আমাদের এই লাইনটাকে কমপ্লিটলি বাদ দিতে হবে। অ্যাজ ফর এক্সাম্পল, ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার আগে নাম্বার অফ ওয়ান্স এখানে একটা ছিল, স্টিল কিন্তু একটাই আছে, এটা কিন্তু রিডিউস করে নাই। সো বেসিক্যালি এইটাই কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম। আশা করি এইটা যদি ভালো করে বুঝেন, বি এর 1 নাম্বারটা, বি এর 2 নাম্বারটাও সেম। এখানে যেরকম রিজেক্ট হয়ে গেল, বি এর 2 নাম্বারের জন্য বেসিক্যালি লাইনটা অ্যাকসেপ্ট হবে। পি1 প্রাইম, এটা আপনি দেখবেন 0 0 0 হয়ে যায়। পি2 কে কনভার্ট করে পি2 প্রাইমে করলে দেখবেন সেটাও 0 0 0 0 হয়ে যাচ্ছে। সো এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছেন। সো আলটিমেটলি যেহেতু কোহেন সাদারল্যান্ডটা আমরা ক্লাসেও দেখিয়েছি, এটা নিয়ে আমি আর লঙ্গার ডিসকাশনে গেলাম না। এখন আমরা দেখবো যে কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদমে মানে মেইন প্রবলেমটা কি এবং কোন কেসে এরা খুব ভালো পারফর্ম করে। ফার্স্ট অফ অল, যদি কোন কেসে ভালো পারফর্ম করে, আমি কিন্তু অ্যালগরিদমের শুরুতে দেখিয়েছিলাম যে আমাদের এই পার্টিকুলার অ্যালগরিদম দিয়ে যেই লাইনগুলো ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হয় এবং যেই লাইনগুলো ট্রিভিয়ালি রিজেক্টেড হয় তাদেরকে বের করা খুব ইজি, রাইট? যখন আমাদের থার্ড স্টেপে যেতে হয়, তখন আমাদের বাউন্ডারি লাইন বের করা, তার সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে আউটপুটকে রিক্যালকুলেট করা, ক্যালকুলেশনটা লেন্দিয়ার হয়ে যায়। বাট আদার দেন দ্যাট, যেই লাইনগুলো ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হয় অথবা ট্রিভিয়ালি রিজেক্টেড হয়, সেই লাইনগুলোকে আমি খুব ফাস্টার বিটওয়াইজ অপারেশন দিয়ে বের করে ফেলতে পারি। এখন কোন লাইনগুলো অনেক বেশি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হবে, ওই লাইনগুলোই অনেক বেশি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হবে, যার জন্য হচ্ছে আমাদের উইন্ডো রিজিয়নটা অনেক বড়। অ্যাজ ফর এক্সাম্পল, আমি আপনাদের সুবিধা বোঝানোর জন্য মনে করি এখানে কিছু র্যান্ডমলি লাইন ড্র করি, রাইট? এখানে একটা লাইন আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে। এখন একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি যদি অনেক বড় একটা স্ক্রিন নেই, তখন খেয়াল করে দেখেন মোস্ট অফ দ্য লাইন কিন্তু ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হয়ে যাচ্ছে। সো এই ধরনের লাইনের ক্ষেত্রে কোহেন সাদারল্যান্ড অ্যালগরিদম দিয়ে সলিউশনটা ডিসাইড করা কিন্তু খুব ইজিয়ার। একইভাবে আমি যদি খুব ছোট একটা স্ক্রিন নেই, মনে করি এতটুকু একটা স্ক্রিন নিছি, এই স্ক্রিনের জন্য খেয়াল করে দেখেন মোস্ট অফ দ্য লাইনস কি বাইরে চলে যাবে না? তার মানে মোস্ট অফ দ্য লাইন কি ট্রিভিয়ালি রিজেক্টেড হয়ে যাবে না? সো এখান থেকে আমি বুঝতে পারতেছি অনেক বড় স্ক্রিন হইলে লাইনগুলো বেশি ট্রিভিয়ালি অ্যাকসেপ্টেড হয়, আবার অনেক ছোট রিজিয়ন হলে সেই লাইনগুলো অনেক বেশি ট্রিভিয়ালি রিজেক্টেড হয়। এবং এই দুই কেসেই বিটওয়াইজ অপারেশন দিয়ে আমি খুব ফাস্টার ডিসিশন নিতে পারি লাইন নিয়ে কি করতে হবে। বাট আমি যদি মিডিল সাইজের মানে মিডিয়াম সাইজের কোন একটা স্ক্রিন নেই, অ্যাজ ফর এক্সাম্পল যদি আমি এখানে কোন একটা এরকম স্ক্রিন নেই, তখন ব্যাপারটা দেখা যাবে যে মোস্ট অফ দ্য লাইনকে অ্যাকচুয়ালি ক্লিপ করতে হচ্ছে। কোন লাইনই পুরোপুরি বাইরে না, কোন লাইনই পুরোপুরি ভিতরে না। সো আলটিমেটলি মোস্ট অফ দ্য লাইনের জন্য থার্ড স্টেপে যাইতে হচ্ছে, যার জন্য আমাদের এই পার্টিকুলার অ্যালগরিদমটাই স্লো হয়ে যাবে, রাইট? সো যেই দুইটা কেসে অনেক বেস্ট পারফর্ম দিবে সেটা তো আমরা ধরতে পারলাম। বাট এই অ্যালগরিদমের কিছু প্রবলেম আছে, আদারওয়াইজ তো আমাদের অন্য অ্যালগরিদমে যেতে হইতোই না। সেটার প্রবলেমটা কি? সেটার প্রবলেম হচ্ছে আমার কিছু আননেসেসারি ক্লিপিং করতে হয়। আননেসেসারি ক্লিপিং দ্বারা কি বোঝানো হইলো? খেয়াল করে দেখেন, আমরা কিন্তু একটা ডায়াগোনাল লাইন পাচ্ছিলাম যেই লাইনকে ট্রিভিয়ালি রিজেকশনের কন্ডিশনে দিতে পারতেছিলাম না। অ্যাজ ফর এক্সাম্পল, আমার এখানে পি3 থেকে শুরু করে পি4 যেই লাইনটা দেওয়া আছে, এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি রিজেক্টেড একটা লাইন। বাট স্টিল আমি কি ট্রিভিয়াল রিজেকশনের কন্ডিশন দিয়ে সেটা ডিসাইড করতে পারি? আনসার ইজ নো। সো অ্যাকচুয়ালি কিন্তু এই পার্টিকুলার লাইনকে আমার ক্লিপ করতে হয়, এবং ক্লিপিং এর কোন একটা স্টেপে গিয়ে আমি বুঝতে পারি যে লাইনটা কমপ্লিটলি রিজেক্ট হবে। সো যদিও লাইনটাকে ক্লিপ করার দরকার নেই, স্টিল ক্লিপ করেই আমি কিন্তু ডিসিশনটা নিচ্ছি যে লাইনটা কমপ্লিটলি বাইরে। এই জিনিসটাকেই কিন্তু এখানে বলা হচ্ছে আননেসেসারি ক্লিপিং। সো এই অ্যালগরিদমে এরকম আননেসেসারি ক্লিপিং থাকবেই। অ্যান্ড সেকেন্ড আরো একটা প্রবলেম দেখলাম যে আমি এমএসবি থেকে স্ক্যান করি নাকি এলএসবি থেকে স্ক্যান করি, তার উপর ডিপেন্ড করে আমার কতগুলো ইটারেশনে ফিনিশ হবে সেটা ডিপেন্ড করে। আমি এটা দেখলাম যে আমাদের মিনিমাম নাম্বার অফ ইটারেশন একটা এন্ড পয়েন্টের জন্য একটা হইতে পারে, ম্যাক্সিমাম নাম্বার অফ ইটারেশন একটা এন্ড পয়েন্টের জন্য দুইটা হইতে পারে। সো আমি কি এমএসবি থেকে করতেছি স্ক্যানটা
নাকি এলএসবি থেকে করতেছি, এটার উপর ডিপেন্ড করে অ্যালগরিদমটা কতটুকু ফাস্টার হবে, কতটুকু স্লেয়ার হবে, এই পার্টটা ডিপেন্ড করে। বাট এই অ্যালগরিদমে কোন ডিরেকশন দিয়ে গেলে আমি কনসিস্টেন্টলি একটাই স্টেপে কোনো একটা পয়েন্টকে কনভার্ট করতে পারবো 0000 তে, সেটা কিন্তু বলে দেওয়া নাই। আমি র্যান্ডমলি ইদার এমএসবি অথবা এলএসবি থেকে সিলেকশনটা করি। সো এটাই এখানে বলা হচ্ছে যে আমাদের একটা অ্যালগরিদমের জন্য ফিক্সড রানিং টাইম কি লাগবে, এটা কিন্তু ডিফার করতে পারে। থার্ড আরো একটা প্রবলেম আছে যেটা এখানে বলে নাই, বাট এটা খুবই একটা মানে আপনার বোঝা উচিত, সেটা হচ্ছে এই পার্টিকুলার অ্যালগরিদম শুধুমাত্র রেক্টেঙ্গেল ক্লিপিং রিজিয়নের জন্যই ক্লিপ করতে পারবে। যদি রেক্টেঙ্গুলার ক্লিপ রিজিয়ন ছাড়া অন্য যে কোনো ক্লিপিং রিজিয়ন থাকে, আমরা যেভাবে আউটপুট ডিটারমাইন করে দুইটা এন্ড পয়েন্টে আউটপুটকে বসাই, এই কাজটাই তো করা যাবে না, রাইট? সো মেইন অ্যালগরিদমটা কিন্তু বসে আছে যে আমার ক্লিপিং রিজিয়নটা রেক্টেঙ্গেল তার উপরে। সো আলটিমেটলি যেহেতু আমাদের এই পার্টিকুলার অ্যালগরিদমটা ডিফারেন্ট কেসে ডিফারেন্ট ভাবে কাজ করতেছে এবং কিছু পার্টিকুলার প্রবলেম আছে, আমরা এইখান থেকে মুভ অন করে নতুন আরো একটা ক্লিপিং অ্যালগরিদম দেখব, যেটা শুধুমাত্র রেক্টেঙ্গুলার ক্লিপিং রিজিয়ন না, যে কোনো টাইপের ক্লিপিং রিজিয়নের জন্য কাজ করবে। এবং এই ক্লিপিং অ্যালগরিদমটার নামই হচ্ছে সাইরাস ব্লেক ক্লিপিং অ্যালগরিদম। এখন সাইরাস ব্লেক ক্লিপিং অ্যালগরিদমে যদি আমরা আসি, এই ক্লিপিং অ্যালগরিদমটা বেসিক্যালি লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন নিয়ে কাজ করে। এখন লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন কি এটা যদি একটু বুঝতে চাই, সাপোজ আমার কাছে দুইটা এন্ড পয়েন্ট দেওয়া আছে, রাইট? সাপোজ দ্যাটস এ পয়েন্ট P1 এবং আমার কাছে একটা পয়েন্ট দেওয়া আছে পয়েন্ট P2। এখন আমি এই দুইটা পয়েন্টের মাঝখানে যদি সাবট্রাকশন করি, P2 মাইনাস P1 করি, তখনই কি আমি একটা ভেক্টর পাই না? কজ ভেক্টর হচ্ছে ফিনিশিং পয়েন্ট থেকে স্টার্টিং পয়েন্টের সাবট্রাকশন, এই রেজাল্ট হয়, রাইট? সো আলটিমেটলি আমি এই P2 থেকে P1 বিয়োগ করে যে ভেক্টরটা পেলাম, সেই ভেক্টরটা কিন্তু বেসিক্যালি এই ভেক্টরটা, রাইট? এখন দুইটা পয়েন্টকে সাবট্রাক্ট করে যদি আমি একটা ভেক্টর পাই, সো এখান থেকে আমি কি বুঝতেছি? যদি আমি উল্টো কাজটা করি, দ্যাট মিন্স যদি আমি একটা পয়েন্ট P1 এর সাথে এই ভেক্টরটাকে যোগ করি, তখন কি আমি নতুন একটা পয়েন্ট P2 পাবো না? আমাদের লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনের মেইন থিমটাই হচ্ছে এটা, যে আমাদের কোনো একটা পয়েন্ট P2 কে P1 এর সাথে কোনো একটা ভেক্টর কোয়ান্টিটি যোগ করে পাওয়া যায়। এখন আপনি একটা জিনিস চিন্তা করেন যে আমাদের এই পয়েন্টটা হলো P1, এই পয়েন্টটা হইলো P0। আমি P1 থেকে P0 বাদ দিয়ে নতুন একটা ভেক্টর পেলাম D, দ্যাট মিন্স এই ভেক্টরটা হচ্ছে এই ডিরেকশনে থাকা ভেক্টর। এখন আমি যদি P1 কে পেতে চাই, আমি বুঝতেছি যে P0 এর সাথে আমি এই ভেক্টর D টাকে যোগ করে দিলেই আমি P1 পেয়ে যাব। খেয়াল করে দেখেন, আমি যদি বলি যে আমার দরকার এই P1 এবং P2 এর মাঝখানে যে মিডল ইন্ডেক্সটা আছে, সাপোজ এটার নাম দিলাম P2, এই P2, এই P2 কে আমি কিভাবে পাবো? আমি যদি P0 থেকে কমপ্লিট ভেক্টরটাকে ট্রাভার্স না করে তার হাফ ডিসটেন্সটা ট্রাভার্স করি, তাইলেই কি আমি P2 টা পাবো না? তার মানে আমি P2 পেতে পারি P0 এর সাথে এই অর্ধেক ডিসটেন্স 0.5 ইনটু D, এই ডিসটেন্সটা ট্রাভার্স করে। একইভাবে আমি যদি P0 থেকে কোয়ার্টার ডিস্টেন্সে থাকা কোনো একটা পয়েন্ট বের করতে চাই, সাপোজ পয়েন্টটার নাম দিলাম P3, এগেইন P3 টাকে আমি কিভাবে পাবো? P0 এর সাথে কোয়ার্টার ডিস্টেন্স, দ্যাট মিন্স 0.25 দিয়ে যদি আমি এই ভেক্টরটাকে মাল্টিপ্লাই করি, তখন কিন্তু আমি P3 পাবো। সো আমি চাইলে এটাকে একটা প্যারামেট্রিক ইকুয়েশন আকারেও লিখতে পারি, যে আমি P0 থেকে সার্টেন একটা ফ্র্যাকশন T দূরে যদি আমি কোনো একটা পয়েন্ট চাই, সেই পয়েন্টটাই হবে বেসিক্যালি PT। সো আমাদের লাইনের একটা প্যারামেট্রিক ইকুয়েশনকে কিন্তু এই ওয়েতে রিপ্রেজেন্ট করা যায়, রাইট? সো এই জিনিসটাই দেখেন আমাদের বেসিক্যালি প্যারামেট্রিক ইকুয়েশনে লিখা, যে পিটি, দ্যাট মিন্স কোন একটা প্যারামিটার দূরে লাইনের উপর থাকা কোন একটা পয়েন্টকে আমি রিপ্রেজেন্ট করতে পারি P0 প্লাস T ইনটু ভেক্টর D, যেখানে D ইজ ইকুয়াল টু ছিল P1 মাইনাস P0। এরপরে P0 এর ভ্যালুগুলো বসিয়ে x0 y0 এটাকে রিঅ্যারেঞ্জ করলে আমি হয়তো বা এই ফরম্যাটে পাবো। সো এটাকে একটু সামনের দিকে আগাই দেখি কি করা হয়েছে। অ্যাজ ফর এক্সাম্পল, আমি এটাকে মানে অ্যারেঞ্জ করে এই ফরম্যাট তো পেলাম। এখন এইখানে যদি আপনি ডিফারেন্ট ডিফারেন্ট টি এর ভ্যালু বসান, অ্যাজ ফর এক্সাম্পল আমার প্যারামেট্রিক ইকুয়েশন পিটি টা ছিল P0 প্লাস টি ইন্টু P1 মাইনাস P0।
আমার পি নটের ভ্যালুটা ছিল এক্স নট ওয়াই নট প্লাস পি ওয়ানের ভ্যালুটা ছিল হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান মাইনাস এক্স নট ওয়াই নট। এখান থেকে যদি আমি এক্স এর টার্ম গুলোকে একসাথে লিখি, ওয়াই এর টার্ম গুলোকে একসাথে লিখি, তাহলে এখানে হচ্ছে এক্স নট প্লাস এখানে আসতেছে টি ইন্টু এক্স ওয়ান মাইনাস এক্স নট, এটা একটা পয়েন্ট আসতেছে। একইভাবে যদি ওয়াই এর টার্ম গুলোকে আমি কালেক্ট করে লিখি, সেখানে আমি পাচ্ছি ওয়াই নট প্লাস টি ইন্টু ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। তো খেয়াল করে দেখেন, এটাই কিন্তু লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন পিটি, যেটা আমি একটু আগে ওই ভেক্টর এবং পয়েন্টের কম্পারিজন দিয়ে বুঝলাম, যেটা এখানে লেখা আছে, রাইট? এখন এই ইকুয়েশনটা যে ঠিক আছে, আপনি কিভাবে বুঝবেন? আপনি এখানে প্যারামিটার টি এর ভ্যালু 0 বসান। যদি টি এর ভ্যালু 0 বসান, ইন দ্যাট কেস এই ভ্যালুটুকু 0 হয়ে যাবে, আবার এই ভ্যালুটুকু 0 হয়ে যাবে। সো বেসিক্যালি থাকবে কি এক্স নট এবং ওয়াই নট। এবং এটা মিন করতেছে যদি আপনি পি নট থেকে 0 ডিস্টেন্স মুভ করেন, দ্যাট মিন্স আমার যে ভেক্টরটা ছিল তাকে আমি 0 দিয়ে মাল্টিপ্লাই করে মুভ করলাম, অবভিয়াসলি আমি পি নটেই থাকবো। সেম জিনিসটা যদি আমি পি টি এর জায়গায় 1 বসাই, তখন আমি এই ডি কে মাল্টিপ্লাই করতেছি কত দিয়ে? 1 দিয়ে মাল্টিপ্লাই করতেছি, রাইট? সো 1 দিয়ে যদি মাল্টিপ্লাই করি, তখন এই পি ওয়ান এর ভ্যালুটা কত আসে? এক্স নট প্লাস এক্স ওয়ান মাইনাস এক্স নট ওয়াই ওয়ান প্লাস ওয়াই নট প্লাস ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট। সো খেয়াল করে দেখেন, যদি আমি টি এর ভ্যালু 1 বসাই, তখন কিন্তু আমি পয়েন্টটা পাচ্ছি এক্স ওয়ান অ্যান্ড ওয়াই ওয়ান। খেয়াল করে দেখেন তো, এটা কি আমার পি ওয়ান পয়েন্টটা না? এন্ড আলটিমেটলি আমি এটা বুঝতেছি যে পি জিরো দিলে আমি একটা এন্ড পয়েন্ট পাই, পি ওয়ান দিলে আমি সেকেন্ড এন্ড পয়েন্ট পাই। এই জিনিসটা এখানে করা, রাইট? এখন আপনি যদি পি জিরো ওয়ান ছাড়া অন্য যে কোনো ভ্যালু দেন, দ্যাট মিনস যেই ভ্যালুটা টি এর লাই করে 0 থেকে 1 এর ভিতরে, তখন কিন্তু আপনি পি নট থেকে শুরু করে পি ওয়ান এর ভিতরে থাকা পয়েন্ট গুলো পাবেন। সো এখানে হাফ দিছে, সো খেয়াল করে দেখেন আমি কিন্তু একদম মিডিল পয়েন্টটা পাইলাম। একইভাবে যদি আপনি টি এর ভ্যালু 0.25 দেন, ইন দ্যাট কেসে দেখা যাচ্ছে আমি কোয়ার্টার ডিস্টেন্সে থাকা পয়েন্টটা পাচ্ছি। সো জিস্ট ইজ দ্যাট, যদি আমি একটা প্যারামিটার ইকুয়েশন পি টি কে রিপ্রেজেন্ট করি পি নট প্লাস টি ইন্টু ডি দিয়ে, যেখানে আমি ডি কে রিপ্রেজেন্ট করতেছি পি ওয়ান মাইনাস পি নট দিয়ে, সেখানে আমি যদি টি এর ভ্যালুটাকে 0 থেকে 1 এর ভিতরে রাখি, আমি যেই পয়েন্ট পি গুলো পাবো তারাও অলওয়েজ পি নট থেকে পি ওয়ান এই রেঞ্জের ভিতরেই থাকবে। এটাই তোমার প্যারামেট্রিক ইকুয়েশনের মেইন থিমটা, রাইট? এখন কেউ যদি 0 থেকে ছোট ভ্যালু প্যারামেট্রিক ইকুয়েশনে দেয়, অথবা 1 এর থেকে বড় ভ্যালু প্যারামেট্রিক ইকুয়েশনে দেয়, তখন কি আমি স্টেট লাইনের বাইরে চলে যাব? অবভিয়াসলি নো। তখন আমার বেসিক্যালি ব্যাপারটা কি হবে? তখন আমার বেসিক্যালি ব্যাপারটা হবে যে আমি টি এর ভ্যালু যদি নেগেটিভ দেই, দ্যাট মিন্স 0 থেকে ছোট নেই, তখন আমি এই লাইনের পি নটের নিচে থাকা পয়েন্ট, দ্যাট মিন্স লেফটে থাকা পয়েন্ট গুলো পাবো। অ্যাজ ফর এক্সাম্পল আমি এই পয়েন্টটা পেলাম। এগেইন আমি যদি টি এর ভ্যালু 1 এর থেকে বড় কোনো ভ্যালুতে সেট করি, তখন দেখা যাবে আমি এমন কোনো পয়েন্ট পাবো যেটা অ্যাকচুয়ালি পি ওয়ান এর বিয়ন্ডে আছে। সো মেইন থিম ইজ দ্যাট, যদি আমি টি এর ভ্যালুটাকে 0 থেকে 1 এর ভিতরে রাখি, সকল পয়েন্ট পি নট থেকে পি ওয়ান এই লাইন সেগমেন্টের ভিতরে থাকতেছে। যদি আমি টি এর ভ্যালুটাকে 0-র ছোটতে নেই, ইন দ্যাট কেস সকল পয়েন্ট পি নটের লেফটে থাকবে। যদি আমি টি এর ভ্যালুটাকে গ্রেটার দেন 1 নেই, তখন সকল পয়েন্ট গুলো পি ওয়ান এর রাইটে থাকবে। এগেইন প্রত্যেকটা পয়েন্টই কিন্তু স্টেট লাইনের উপরে থাকা পয়েন্ট। এখন যদি আমি এই জিনিসটাকে টিপিং এ কাজে লাগাতে চাই, কিভাবে কাজে লাগানো যাবে? খেয়াল করে দেখেন, আমাদের ক্লিপিং এ কোয়েন সাদারল্যান্ডেও কিন্তু সেম ডিসিশনটা নেওয়া হইতো যে আমি কি লাইনটাকে বুঝার জন্য লাইনটা কি ক্লিপ হবে, লাইনটা কি কমপ্লিটলি ইনসাইড নাকি লাইনটা কমপ্লিটলি আউটসাইড। এখন এই ভাইটাল ইনফরমেশনটা কিন্তু একটা লাইন সেগমেন্ট অ্যাকচুয়ালি ইন্টারসেক্ট করছে কিনা সেটা থেকে বোঝা যায়। অ্যাজ ফর এক্সাম্পল, মনে করি এটা যে কোনো একটা বাউন্ডারি লাইনের ইকুয়েশন। আপনি যদি ইজিলি বুঝতে চান, ধরে নেন এটা একটা লেফট বাউন্ডারি লাইন। এখন এই লেফট বাউন্ডারি লাইনের জন্য আমার যদি এই পি নট থেকে পি ওয়ান পর্যন্ত ডিনোট করা কোনো একটা লাইন দেওয়া থাকে, সো খেয়াল করে দেখেন এই লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করছে, রাইট? সো আমার প্যারামেট্রিক ইকুয়েশনে কিন্তু যে কোনো একটা পয়েন্টকে রিপ্রেজেন্ট করা হয় পিটি এই ফরম্যাটে।
দ্যাট মিনস এখন যদি আমি দুইটা লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনকে সলভ করি, আমি সিম্পলি টি এর একটা ভ্যালু পাবো আর নাথিং এলস। নরমালি তো এক্স ওয়াই এর ভ্যালু পাই সলভ করলে, বাট যেহেতু এটা প্যারামেট্রিক ইকুয়েশন, এক্স ওয়াই দুইটাকেই টি দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে। এখন যদি কোনো একটা লাইন সেগমেন্ট অ্যাকচুয়ালি বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করে, ওই ইন্টারসেক্টিং পয়েন্টটা অবভিয়াসলি লাইনের ভিতরে আছে। সো এই পয়েন্টটাকে রিপ্রেজেন্ট করার জন্য যেই প্যারামিটার টিটা আমি পাবো, তার ভ্যালুটা কিন্তু 0 থেকে 1 এর ভিতরে থাকবে। বাট মনে করেন আমি যেই লাইন সেগমেন্ট নিয়ে ইন্টারেস্টেড, সেইটা অ্যাকচুয়ালি বাউন্ডারি লাইনকে ইন্টারসেক্ট করে নাই, তার এক্সটেন্ডেড ভার্সনটা করেছে। সো এই ইন্টারসেক্টিং পয়েন্ট পি টি এর জন্য আমি যে প্যারামিটার টি এর ভ্যালুটা পাবো, এটা কি 0 থেকে 1 এই রেঞ্জে থাকবে? যদি এই কেসের কথা ভাবেন, এই কেসে কিন্তু যে আমি টি এর ভ্যালুটা পাবো, সেটা কিন্তু 0 থেকে ছোট হবে। সো মেইন থিং ইজ দ্যাট কোনো লাইন যদি অ্যাকচুয়ালি বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করে, আমি তার প্যারামিটার টি এর ভ্যালুটা 0 থেকে 1 এর ভিতরে পাবো। যদি ওই লাইনটা অ্যাকচুয়ালি বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট না করে, ইন দ্যাট কেস আমি প্যারামিটারের ভ্যালুটা 0 থেকে 1 এই রেঞ্জের বাইরে পাবো। এখন এই জিনিসটাকে যদি আমি একটা গ্রাফিক্যাল দিয়ে এক্সপ্লেন করি, এখন আমাদের এই পার্টিকুলার ক্লিপিং অ্যালগরিদমটা, সাইরাস ব্রেক অ্যালগরিদমটা যে কোনো উইন্ডোর জন্য কাজ করবে। বাট আমাদের ধরে নেই বোঝানোর সুবিধার জন্য যে আমরা অলওয়েজ রেক্টেঙ্গুলার স্ক্রিনে এই কাজটা করব। বাট এগেইন, স্ক্রিন যদি রেক্টেঙ্গুলার না হয়ে অন্য যে কোনো সার্কুলার হয়, তার জন্য এই অ্যালগরিদম উইল ওয়ার্ক ফাইন। এখন এই অ্যালগরিদমের জন্য খেয়াল করে দেখেন, পি নট থেকে শুরু করে পি ওয়ান পর্যন্ত আমি যেই লাইন সেগমেন্টটা পেলাম, তার সাথে যদি আমি লেফট লাইন, রাইট লাইন, অ্যাভভ লাইন, বিলো লাইন, এই 4টা লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি লাইনের প্যারামিটার ইকুয়েশন দিয়ে, ইন দ্যাট কেস আমি যেই টি এর ভ্যালুগুলা পাবো, প্রত্যেকটা টি এর ভ্যালু কিন্তু 0 থেকে 1 এই রেঞ্জের ভিতরে থাকতেছে। কারণ কি? বিকজ লাইন সেগমেন্টটা অ্যাকচুয়ালি 4টা বাউন্ডারি লাইনের সাথে ইন্টারসেক্ট করেছে, কোনো এক্সটেন্ডেড লাইন সেগমেন্ট করেনি। এবং আরো একটা ইম্পর্টেন্ট জিনিস খেয়াল করে দেখেন, যত পি নটের থেকে পি ওয়ান এর দিকে ইন্টারসেক্টিং পয়েন্ট গুলো যাচ্ছে, তত তাদের প্যারামিটার টি এর ভ্যালু কিন্তু বড় হচ্ছে। অ্যাজ ফর এক্সাম্পল, পি নটের সাথে ক্লোজেস্ট যে ইন্টারসেক্টিং পয়েন্ট টি বটম, এটার জন্য প্যারামিটারের ভ্যালু 0.2। এটার থেকে যত আমি পি ওয়ান এর দিকে মুভ করব, খেয়াল করে দেখেন প্যারামিটারের ভ্যালুগুলো কিন্তু তত 0 থেকে 1 এর ভিতরে মুভ করতেছে। কন্ট্রাস্ট টু দ্যাট, আমি যদি এমন একটা লাইন দেখি যেই লাইনটা অ্যাকচুয়ালি কমপ্লিটলি ইনসাইডে আছে, এইটার জন্য যদি আমি এগেইন লেফট, রাইট, অ্যাবভ, বিলো এই 4টা বাউন্ডারি লাইনের সাথে যদি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করি, আগের মতোই আমি 4টা প্যারামিটার টি পাবো। এই 4টা প্যারামিটার টি এর ভ্যালু এখন কিন্তু 0 থেকে 1 এই রেঞ্জের ভিতরে নেই। খেয়াল করে দেখেন, বটম লাইনের সাথে লেফট লাইনের সাথে যে প্যারামিটার টি এর ভ্যালু, তারা 0 থেকে ছোট। অ্যাবভ লাইন এবং রাইট লাইনের সাথে যেই টি এর ভ্যালু, সেটা কিন্তু 1 থেকে বড়। সো একটা জিনিস বুঝতে পারলাম যে কোনো একটা লাইন সেগমেন্ট যাকে দুইটা এন্ড পয়েন্ট পি নট এবং পি ওয়ান দিয়ে রিপ্রেজেন্ট করা হচ্ছে, 4টা বাউন্ডারি লাইনের সাথেই তাদেরকে ইন্টারসেক্ট করে আমি যেই প্যারামিটারের ভ্যালুগুলো পাচ্ছি, তারা যদি 0 থেকে 1 এর ভিতরে থাকে, তাহলে বোঝা যাচ্ছে যে লাইনটাকে হয়তো বা ক্লিপ করতে হবে। বাট আমি কোনো একটা লাইনের জন্য যদি প্রত্যেকবার ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে দেখি যে সেই ইন্টারসেক্টিং পয়েন্টটা অ্যাকচুয়ালি 0 থেকে 1 এই রেঞ্জে নেই, ইন দ্যাট কেস হয়তোবা আমি ডিসাইড করতে পারবো ওই লাইনটা কমপ্লিটলি ইনসাইড অথবা কমপ্লিটলি আউটসাইড। কেন অথবা কমপ্লিটলি আউটসাইড বললাম? লাইনটা তো এখানেও থাকতে পারতো, রাইট? সো মেইন থিং ইজ দ্যাট আমরা এখন অ্যালগরিদমে আসি নাই, জাস্ট আমরা জেনারেল আইডিয়া নিচ্ছি কখন কোন কন্ডিশন দেখে কোন ডিসিশনটা নেওয়া যায়। সো এখন পর্যন্ত আমরা বলতেছি যে দুইটা প্যারামেট্রিক ইকুয়েশনকে আমরা সলভ করব। আপনারা কিন্তু দুইটা লাইনকে সলভ করতে পারেন, বাট যদি দুইটা লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া থাকে, তাদেরকে কিন্তু সলভ করে এখনো দেখেন নাই। সো এটা আমরা অ্যালগরিদমের শেষে দেখব যে আমরা তো বলতেছি ইন্টারসেক্টিং পয়েন্ট বের করব, বাট অ্যাকচুয়ালি কিভাবে করব সেটা আমরা একটু অ্যালগরিদমের পরে গিয়ে দেখতেছি। এখন পর্যন্ত আমি যেই কথাগুলো বললাম, ভেক্টর টেক্টর এই জিনিসগুলো এখানে ডিসকাস করা, আশা করি আপনারা বুঝবেন। বাট যে কোনো একটা ভেক্টরকে কিন্তু আই যে এই ফরম্যাটেও লিখা যায়। আবার আমি যদি একটা ভেক্টর দিয়ে কোঅর্ডিনেট ফর্মে লিখি 3,2, এটাকেও লিখতে পারি। এই 3,2 একটা ভেক্টরকে যদি এইভাবে লিখি, ইট ইজ ইকুইভ্যালেন্ট টু 3i প্লাস 2j। এখন আমার অ্যাকচুয়ালি এই প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে ক্লিপিং কিভাবে করা যায়, এই ডিসিশনটা আমি নিতে চাই। সো দেখি এই ডিসিশনটা কিভাবে নেওয়া যায়।
ফার্স্ট অফ অল মনে করি আমার ক্লিপিং বাউন্ডারিটা এখন একটা রেক্টেঙ্গুলার বাউন্ডারি। এখন যদি একটা রেক্টেঙ্গুলার বাউন্ডারি দেওয়া থাকে, প্রত্যেকটা বাউন্ডারিকে রিপ্রেজেন্ট করার জন্য আমি একটা নরমাল ভেক্টর ধরে নিব। অ্যাজ ফর এক্সাম্পল আমাদের এই অ্যাবভ বাউন্ডারি লাইনকে রিপ্রেজেন্ট করার জন্য অ্যাবভ বাউন্ডারি লাইনের নরমাল ডিরেকশনে কোন ভেক্টরটা থাকে? এখানে কিন্তু আমার ভেক্টরটা থাকে হচ্ছে প্লাস জে ভেক্টরটা, রাইট? দ্যাট মিনস পজিটিভ ওয়াই ডিরেকশনে। একইভাবে যদি আমি রাইট বাউন্ডারি লাইনকে রিপ্রেজেন্ট করতে চাই, এটাকে কোন নরমাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে? এটাকে কিন্তু ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে প্লাস আই, এই ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। একইভাবে বটমকে যদি আমি মানে বটম লাইনকে যদি আমি একটা নরমাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, সেটাকে আমার কোন ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করা যায়? সিমিলারলি মাইনাস জে দিয়ে রিপ্রেজেন্ট করা যাবে। সিমিলারলি লেফট বাউন্ডারি লাইনকে রিপ্রেজেন্ট কিন্তু করা যাবে মাইনাস আই দিয়ে। এখন প্লাস জে, এটাকে যদি কোঅর্ডিনেট ফর্মে লিখি 0 1 দিয়ে লিখা যাবে। প্লাস আই এটাকে লেখা যাবে 1 জো দিয়ে। বাকিগুলোকেও কিন্তু আমি সেম ফরম্যাটে লিখতে পারি। সো মেইন কথা হচ্ছে প্রত্যেকটা বাউন্ডারি লাইনকে আমি এখন তার নরমাল অর পারপেন্ডিকুলার ডিরেকশনে থাকা একটা ইউনিট ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সো ইউনিট ভেক্টর গুলো দাঁড়াচ্ছে অ্যাভব এর জন্য প্লাস জে, রাইট এর জন্য প্লাস আই, এন্ড কনভার্সলি আমি বাকিগুলো বের করতে পারবো। এটা বের করে লাভটা কি হলো? এটা বের করে একটা ভালো লাভটা হলো। ভালো লাভটা কি? যে সাপোজ পি নর্থ থেকে পি ওয়ান এই লাইন সেগমেন্টটা আমার জানা। এখন আমি যদি 4টা বাউন্ডারি লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন জানি, এই 4টা বাউন্ডারি লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনের সাথে পি নট থেকে পি ওয়ান যেই লাইনটা দেওয়া আছে তার জন্য কিন্তু আমি 4টা টি বের করতে পারবো। দ্যাট মিনস আমার অ্যাভভ লাইনের সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট টি, বটম লাইনের সাথে ইন্টারসেক্টিং পয়েন্ট প্যারামিটার টিবি, রাইট লাইনের সাথে টি আর, লেফট লাইনের সাথে টি এল। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে বলতে পারি এটা হচ্ছে আমার টি এ ইন্টারসেক্টিং পয়েন্ট প্যারামিটার, আমি এটাকে বলতে পারি টি এল, আমি হচ্ছে এইটাকে বলতে পারি হচ্ছে টি আর। এই জিনিসটাকে তো দেখা যাচ্ছে না, বাট আলটিমেটলি যদি আপনি এই লেফট বিলো বাউন্ডারি লাইনকে এক্সটেন্ড করেন তখন কিন্তু আমি এখান থেকে টি বি এটাও পেয়ে যাবেন। সো খেয়াল করে দেখেন আমি কিন্তু 4টা প্যারামিটারকে 4টা বাউন্ডারি লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে সামহাউ ক্যালকুলেট করতে পারবো। এখন 4টা প্যারামিটার দিয়ে আমি তো 4টা কোঅর্ডিনেট পাবো। আমার জানতে হবে কোন 2টা কোঅর্ডিনেটকে অ্যাকচুয়ালি সিলেক্ট করতে হবে। কজ আমি যদি 2টা কোঅর্ডিনেট পেয়ে যাই, বেসিক্যালি এই কোঅর্ডিনেটটা এবং এই কোঅর্ডিনেটটা পেয়ে যাই, আমি লাইনটা ড্র করতে পারবো। আমি 4টা কোঅর্ডিনেট পেয়েছি ঠিকই, বাট আমি কিন্তু জানি না এই 4টা থেকে কোন 2টাকে সিলেক্ট করে লাইনটা ড্র করতে হবে। আমাকে কিন্তু এরকম গ্রাফটা দেওয়া নাই। সো ফার্স্ট কি করতে হবে? আমি ডিরেক্টলি 2টা সিলেক্ট না করে এই 4টা প্যারামিটার টি থেকে সিলেক্ট করব যে এই 4টার মধ্যে পটেনশিয়ালি কোন কোন প্যারামিটার, দ্যাট মিন্স পটেনশিয়ালি কোন কোন পয়েন্ট দিয়ে লাইনটা রিজিয়নের দিকে এন্ট্রি নিচ্ছে, অথবা কোন কোন পয়েন্ট দিয়ে লাইনটা রিজিয়ন থেকে বের হয়ে যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি এই ডিভিশনটা করতে চাচ্ছি। সো এই ডিভিশনটা যদি আমি করতে চাই, মনে করি পি নট থেকে আমি যেই লাইনটা পাচ্ছি, এই পি নট থেকে ড্র করা লাইনটাকে যদি আপনি খেয়াল করেন, খেয়াল করে দেখেন যে এই পি নট থেকে ড্র করা লাইন পি ওয়ান এ যেহেতু যাচ্ছে এটার ভেক্টরের ডিরেকশন কিন্তু এই ডিরেকশনে আছে, রাইট? এখন ফার্স্ট ইন্টারসেক্টিং পয়েন্ট টি এল এইটার সাথে আমার এই ভেক্টর পি ওয়ান মাইনাস পি নট, এটা যদি নাম দিই আমি ডি, পি ওয়ান মাইনাস পি নট, এই ভেক্টরটা কতটুকু অ্যাঙ্গেল ক্রিয়েট করলো বলেন তো? এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো না? আবার এই পার্টিকুলার ভেক্টর ডি এর সাথে এন টপ, দ্যাট মিন্স অ্যাবভ লাইনকে রিপ্রেজেন্ট করা অর্থোগোনাল ভেক্টর, এই ভেক্টরটা কত অ্যাঙ্গেল ক্রিয়েট করলো? এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো। সিমিলার জিনিসটা রাইট বাউন্ডারি লাইনও কিন্তু এই অ্যাঙ্গেল ক্রিয়েট করলো। একটু খেয়াল করে যদি দেখেন, যেই বাউন্ডারি লাইন নিয়ে সেই স্ক্রিনের দিকে যাচ্ছে তার জন্য কিন্তু বেসিক্যালি আমি একটা অবটিউজ অ্যাঙ্গেল পাই, আর যেই বাউন্ডারি লাইন নিয়ে সে বের হয়ে যাচ্ছে তার জন্য কিন্তু আমি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পাই। এই জিনিসটা আমি একটু আরো ক্লিয়ার করে দেখাই এই পার্টিকুলার পয়েন্ট থেকে। খেয়াল করে দেখি আমার কাছে পি নট পি ওয়ান এই লাইনটা দেওয়া আছে, এই লাইনের জন্য একটা প্যারামেট্রিক ইকুয়েশন থাকবে, সেম প্যারামেট্রিক ইকুয়েশনটা অ্যাবভ লাইনের জন্য থাকবে, বিলো লাইনের জন্য থাকবে, রাইট বাউন্ডারি লাইনের জন্য থাকবে, লেফট বাউন্ডারি লাইনের জন্য থাকবে। আমি যদি এই 4টা বাউন্ডারি লাইনের জন্য আমি হচ্ছে 4বার এই কাজটা করি, তখন আমি এইখানে একটা টি এর ভ্যালু পাবো। সাপোজ এটা টি বটম, এখানে আমি একটা প্যারামিটার টি এর ভ্যালু পাবো এই ইন্টারসেক্টিং পয়েন্টকে ডিনোট করার জন্য, সাপোজ এটা টি এল।
আমি এই ইন্টারসেক্টিং পয়েন্টকে ডিনোট করার জন্য একটা ভ্যালু পাবো, সেটা হচ্ছে টি আর। এই ইন্টারসেক্টিং পয়েন্টকে ডিনোট করার জন্য একটা ভ্যালু পাবো টি অ্যাবভ। সো বেসিক্যালি এই ৪ টা ইন্টারসেক্টিং পয়েন্ট কিন্তু আমি পাচ্ছি। যদি আমি ৪ টা ইকুয়েশন জানি বাউন্ডারি লাইনের, এই স্ট্রেট লাইনের ইকুয়েশনের সাথে সলভ করে এই ৪ টা ইকুয়েশন পাবো। আমার টাস্ক হচ্ছে কোন এই ৪ টা ইন্টারসেক্টিং পয়েন্ট টি এ, টি বি, টি এল, টি আর, এদের মধ্যে কোন ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে লাইনটা স্ক্রিনের দিকে এন্ট্রি নিচ্ছে বের করা, কোন ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে লাইনটা স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছে সেইটা আইডেন্টিফাই করা। অ্যাজ ফর এক্সাম্পল, আমি যদি ভেক্টরটার ডিরেকশন এই দিকে ধরে নেই, খেয়াল করে দেখেন, আমি যদি নর্মাল ভেক্টর গুলাকে একটু আঁকি, পিই এইটার তো বটম লাইন, এইটার নর্মাল ভেক্টরের ডিরেকশন হবে এইদিকে, লেফট বাউন্ডারি লাইনের নর্মাল ভেক্টরের ডিরেকশন হবে এইদিকে, রাইট বাউন্ডারি লাইনের নর্মাল ভেক্টরের ডিরেকশন হবে এইদিকে, অ্যাবভ বাউন্ডারি লাইনের কিন্তু নর্মালের ডিরেকশন হবে এইদিকে, রাইট? সো প্রত্যেকটা নর্মাল কিন্তু আমি এঁকে ফেললাম। এখন তাইলে খেয়াল করে দেখেন, যেহেতু ভেক্টরটা এই দিকে যাচ্ছে, সো ফার্স্ট অফ অল এই টি বিটা নর্মাল ভেক্টরের সাথে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো। আবার এই টি এল এ নর্মাল ভেক্টরটা লাইনের সাথে কিন্তু এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো। সিমিলার টি আর এ আমার নর্মাল ভেক্টরটা লাইনের সাথে এই অ্যাঙ্গেল ক্রিয়েট করলো, এবং টি এ তে নর্মাল ভেক্টরটা লাইনের সাথে এই অ্যাঙ্গেলটা ক্রিয়েট করলো। খেয়াল করে দেখেন, যেই বাউন্ডারি লাইন দিয়ে লাইনটা উইন্ডোর দিকে অ্যাপ্রোচ করতেছে, অ্যাজ ফর এক্সাম্পল এইটা একটা, এইটা একটা, এই দুইটা ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে লাইনটা কিন্তু উইন্ডোর দিকে অ্যাপ্রোচ করতেছে, ওই ইন্টারসেক্টিং পয়েন্টে কিন্তু আমি একটা অবটিউজ অ্যাঙ্গেল পাচ্ছি। একইভাবে যে ইন্টারসেক্টিং পয়েন্ট দিয়ে লাইনটা স্ক্রিন থেকে বের হয়ে যাচ্ছে, সেখানে কিন্তু আমি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পাচ্ছি। সো আমি কিন্তু কোথায় অবটিউজ অ্যাঙ্গেল পাচ্ছি, কোথায় অ্যাকিউট অ্যাঙ্গেল পাচ্ছি, এই জিনিসটা ইউজ করে এই ৪ টা ইন্টারসেক্টিং পয়েন্টের প্যারামিটার টি গুলোকে দুইটা গ্রুপে ডিভাইড করে ফেলতে পারি। একটা গ্রুপকে আমি বলবো পটেনশিয়ালি এন্টারিং গ্রুপ, একটা গ্রুপকে বলবো আমি পটেনশিয়ালি লিভিং গ্রুপ। পটেনশিয়ালি এন্টারিং গ্রুপ আমি কাদেরকে বলবো? যখন আমি একটা অবটিউজ অ্যাঙ্গেল পাচ্ছি তখন। এখন দুইটা ভেক্টরের ভিতরে অবটিউজ অ্যাঙ্গেল আছে কিনা, এটা আমি কিভাবে বুঝি? এটা আমি কিন্তু বুঝি দুইটা ভেক্টরকে ডট প্রোডাক্ট করে। আমি যদি এ ডট বি করি, দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট করি, এদের ভ্যালু কিন্তু হচ্ছে এ বি কস থিটা। সো এ এবং বি এর যেহেতু অ্যাবসলিউট ভ্যালুটা নিচ্ছি, এ ডট বি এর সাইন টোটালটাই কিন্তু আসে কস থিটার সাইন থেকে। এখন কস থিটার সাইনটাকে যদি আপনি চিন্তা করেন, থিটা যদি বেসিক্যালি 0 থেকে 90 ডিগ্রির ভিতরে থাকে, 0 থেকে 90 ডিগ্রি না, -90 ডিগ্রি থেকে +90 ডিগ্রির ভিতরে থাকে, তখন আপনি দেখবেন যে কস থিটার ভ্যালুটা কিন্তু পজিটিভ হয়। একইভাবে থিটার ভ্যালুটা আপনি যদি দেখেন যে 90 ডিগ্রি থেকে 180 ডিগ্রির ভিতরে আছে, তখন আপনি দেখবেন কস থিটার ভ্যালুটা নেগেটিভ হয়। তার মানে আমি এটা বুঝতেছি, যখন আমি একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পাচ্ছি, ইন দ্যাট কেস আমাকে ডট প্রোডাক্ট একটা পজিটিভ ভ্যালু দেয়। যখন আমি অবটিউজ অ্যাঙ্গেল পাই, তখন আমাকে কিন্তু ডট প্রোডাক্ট একটা নেগেটিভ ভ্যালু পায়। সো আমি এখন কি এন্টার করার সময় অবটিউজ অ্যাঙ্গেল পাই, নাকি লিভ করার সময় অবটিউজ অ্যাঙ্গেল পাই? আনসার ইজ, যখন আমি একটা রিজনে এন্টার করি, তখন আমার নর্মাল ভেক্টরের সাথে গিভেন লাইনের অবটিউজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। সো যে কোনো লাইনের নর্মাল ভেক্টরের সাথে আমার গিভেন লাইনের ভেক্টরের ডট প্রোডাক্ট করে যদি আমি দেখি ওই জায়গায় একটা নেগেটিভ ভ্যালু আসছে, ইট ডিনোটস যে এন এবং ডি এর ভিতরে বেসিক্যালি আমার অবটিউজ অ্যাঙ্গেল ক্রিয়েট হইছে। সো যদি অবটিউজ অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, তখন আমি বেসিক্যালি কোন পয়েন্টটাকে সিলেক্ট করব? তখন কিন্তু আমি ওইটাকে সিলেক্ট করব পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট হিসেবে। এই জিনিসটা এখানে লেখা। একইভাবে যখন আমি রিজিয়ন থেকে বের হয়ে যাই, তখন কিন্তু আমার এন এবং ডি এর সাথে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়। সো এন এবং ডি এর সাথে যদি অ্যাকিউট অ্যাঙ্গেল ক্রিয়েট হয়, আমার ভ্যালুটা পজিটিভ আসবে। সো যখন ডট প্রোডাক্ট করে আমি পজিটিভ ভ্যালু পাই, আমি তাদেরকে পটেনশিয়ালি লিভিং বলে মার্ক করি। সো এতক্ষণ যা করলাম তার যদি একটা নরমাল রিভিউ করি, আমাদের লাইনের জন্য একটা প্যারামেট্রিক ইকুয়েশন ছিল, এবং 4টা বাউন্ডারি লাইন অ্যাবভ, বিলো, রাইট, লেফট, এদেরও সেপারেট প্যারামেট্রিক ইকুয়েশন ছিল, রাইট? এখন প্রত্যেকটা প্যারামিটার ইকুয়েশন দিয়ে ইউজ করে আমি 4টা বাউন্ডারির সাথে গিভেন লাইনের ইন্টারসেক্টিং পয়েন্ট টি কে ক্যালকুলেট করলাম। এই যে একটু আগে লিখছিলাম টি এ, টি বি, টি আর, টি এল,
এই ইন্টারসেক্টিং পয়েন্টটা দিয়ে আমি ক্যালকুলেশনটা করলাম। এখন ইন্টারসেক্টিং পয়েন্ট কিভাবে বের করে সেটা এখনো দেখাই নাই, সামনে এসে দেখাবো। ইন্টারসেক্টিং পয়েন্ট বের করার পর ফার্স্ট টার্গেট হচ্ছে আমার তো অ্যাকচুয়ালি ২ টা ইন্টারসেক্টিং পয়েন্ট লাগবে, রাইট? অ্যাজ ফর এক্সাম্পল আমি যদি এই গিভেন লাইনের কথা চিন্তা করি, এই গিভেন লাইনের জন্য আমার কিন্তু সবগুলো ইন্টারসেক্টিং পয়েন্ট দরকার নাই। আমার এই পয়েন্টটা আর এই পয়েন্টটা জানলেই কিন্তু হয়ে যাচ্ছে। বাট আমি ডিরেক্টলি ৪ টা পয়েন্ট থেকে তো এই ২ টা পয়েন্ট পাবো না। আমি পয়েন্টটা লেভেল করতেছি কিভাবে? এই ৪ টা ইন্টারসেক্টিং পয়েন্টের প্যারামিটার থেকে আমি ২ টা করে গ্রুপিং করতেছি। একটাকে বলতেছি পটেনশিয়ালি এন্টারিং, একটা গ্রুপকে বলতেছি পটেনশিয়ালি লিভিং। কাদেরকে পটেনশিয়াল এন্টারিং বলবো? যদি আমি ওই পার্টিকুলার অর্থোগোনাল ভেক্টরের সাথে লাইনের ডিরেকশন ভেক্টরকে মাল্টিপ্লাই করে যদি আমি একটা অবটিউজ অ্যাঙ্গেল পাই, ইন দ্যাট কেসে ওই পয়েন্ট গুলো নিয়ে আমার লাইনটা এন্ট্রি হয়, সো তাদেরকে আমি পটেনশিয়ালি এন্টারিং বলে মার্ক করব। আর যদি অপোজিট কেস হয়, ডি এর সাথে আমি এনআই এর মাল্টিপ্লাই করে একটা গ্রেটার দেন জিরো ভ্যালু পাচ্ছি, ইন দ্যাট কেসে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল ক্রিয়েট হচ্ছে যেটা পটেনশিয়ালি লিভিং এর বেলায় হয়। সো সাপোজ এই গ্রুপে টি বিলো পড়লো, টি লেফট পড়লো, এই গ্রুপে টি অ্যাভব পড়লো, আর এই গ্রুপে হচ্ছে টি আরেকটা কি আছে রাইট পড়লো। সো ৪ টা ইন্টারসেক্টিং পয়েন্ট ছিল, তাদেরকে আমি পটেনশিয়ালি এরকম ২ টা গ্রুপে ভাগ করে ফেললাম। এখন কথা হচ্ছে, খেয়াল করে দেখেন এই ২ টা পয়েন্টের মধ্যে ২ টা পটেনশিয়ালি এন্টারিং, ২ টা পটেনশিয়ালি লিভিং, এই ৪ টা পয়েন্টের ভিতরে। অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্ট কোনটা? অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্ট কিন্তু হচ্ছে পিই। আবার এই ২ টা পিএল এর ভিতরে অ্যাকচুয়াল লিভিং পয়েন্ট কোনটা? এটা কিন্তু এইটা। এখন যখন আমি গ্রুপিংটা করে ফেলবো পটেনশিয়ালি এন্টারিং বলে, তখন আমি বুঝবো কিভাবে ওই ২ টার ভিতরে কোনটা অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্ট? খেয়াল করে দেখেন, একটু আগে কিন্তু বলছিলাম আমি যত পি নট থেকে পি ওয়ান এর দিকে যাব, টি এর ভ্যালু কিন্তু তত 0 থেকে 1 এর দিকে অ্যাপ্রোচ করে। সো আমি যদি এই ২ টা টি এর কথা চিন্তা করি, এখানে একটা হচ্ছে টি বিলো আর একটা হচ্ছে টি লেফট। এই ২ টা টি এর মধ্যে টি বিলোটা কিন্তু টি এল এর থেকে ছোট হবে। সো যখন পটেনশিয়াল এন্টারিং দিয়ে মাল্টিপল টি থাকবে, আমি কিন্তু সেই টিটাকেই সিলেক্ট করব যার ভ্যালু সবচেয়ে বড়। একইভাবে এইখানে যে আমি ২ টা টি পেলাম, একটা হচ্ছে টি লেফট আর একটা হচ্ছে টি অ্যাভব। এইখানে অ্যাকচুয়াল এন্টারিং পয়েন্ট কি? অ্যাকচুয়াল এন্টারিং প্যারামিটারটা কিন্তু হচ্ছে টিএল থেকে আসতেছে। সো যখন মাল্টিপল পটেনশিয়ালি লিভিং প্যারামিটার থাকবে, আমি সেই প্যারামিটারটাকে সিলেক্ট করতেছি যেই ভ্যালুটা সবচেয়ে লোয়েস্ট। সো আল্টিমেটলি যদি আমি এই ২ টা প্যারামিটার সিলেক্ট করতে পারি, আমি এই টিএল আর হচ্ছে টিআর এই ২ টা ভ্যালুকে যদি আমি প্যারামেট্রিক লাইনের ইকুয়েশনে বসিয়ে দেই, আমি ২ টা কোঅর্ডিনেট পেয়ে যাব, যেটা কোনো একটা স্ক্যান লাইন অ্যালগরিদমে দিয়ে দিলে লাইনটা ড্র করে দিবে। সো এই জিনিসটাই কিন্তু এখানে বলা। ফার্স্ট স্টেপে ৪ টা টি আমি বের করলাম। কিভাবে করব এটা এখনো জানি না। রেস্ট অফ দ্যা কাজ আমি অলরেডি জানি। যে ৪ টা টি বের করার পর আমি ৪ টা টিকে ২ টা গ্রুপে ভাগ করতে পারি। পটেনশিয়ালি এন্টারিং এবং পটেনশিয়ালি লিভিং করে। কিভাবে ভাগ করব? ডট প্রোডাক্ট করে এনআই এর সাথে ডি এর। ভাগ করার পর পটেনশিয়ালি এন্টারিং এ যখন মাল্টিপল প্যারামিটার থাকবে, সেখান থেকে আমি হাইয়েস্টটা নিব। আর পটেনশিয়ালি লিভিং এ যখন মাল্টিপল প্যারামিটার থাকবে, সেখান থেকে আমি লোয়েস্টটা নিব। এরপর যদি আমি সেই প্যারামিটারকে লাইনের ইকুয়েশনে বসিয়ে দেই, আমাকে ২ টা এন্ড কোঅর্ডিনেট দিয়ে দিবে। যেই ২ টা এন্ড কোণটি হবে লাইনের ক্লিপড কোঅর্ডিনেট। সো বেসিক্যালি এইটাই কিন্তু সাইরাস বেক অ্যালগরিদমের মেইন জিস্ট। এখন এর পরবর্তীতে বেসিক্যালি ডিসকাস করা কিভাবে আমি প্যারামিটার টি এর ভ্যালুটা বের করব। দ্যাট মিন্স এই ইন্টারসেক্টিং পয়েন্টগুলো কিভাবে বের করব। বাট এখান থেকে আপনি বুঝবেন কোথায় যে কোন লাইনগুলো অ্যাকসেপ্টেড হচ্ছে, কোন লাইনগুলো রিজেক্টেড হচ্ছে। এই জিনিসগুলো একটু ম্যাথ করে অথবা এই এক্সাম্পলটা দেখেও আপনি বুঝতে পারবেন। যদি সবকিছু ক্লিয়ার করে দেই, খেয়াল করে দেখেন যে আমাদের এই লাইনের জন্য আমি কিন্তু ডেফিনিটলি একটা টি এল এর ভ্যালু পাচ্ছি, ডেফিনিটলি একটা টি আর এর ভ্যালু পাচ্ছি। বেসিক্যালি তারাই কিন্তু ডিজায়ার্ড প্যারামিটার টি। যেই লাইনটা কমপ্লিটলি বাদ যাচ্ছে অ্যাজ ফর এই লাইন, এই লাইনের জন্য খেয়াল করে দেখেন আপনি ৪ টা ইন্টারসেক্টিং পয়েন্ট পাবেন। এর মধ্যে সাপোজ এইটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট, এটা একটা ইন্টারসেক্টিং পয়েন্ট। এখন এরা কি পটেনশিয়ালি এন্টারিং না পটেনশিয়ালি লিভিং, এটা আপনি কিভাবে বুঝবেন? এটা কিন্তু আপনি বুঝবেন ডট প্রোডাক্ট করে অর্থোগোনাল ভেক্টরের সাথে। সো এই পার্টিকুলার ইন্টারসেক্টিং পয়েন্টে এটা যেহেতু অ্যাবভ লাইন, আমার নরমাল ভেক্টরটা থাকবে এই ডিরেকশনে। আর এটা যেহেতু লেফট লাইন, অর্থোগোনাল ভেক্টরটা থাকবে এই ডিরেকশনে। সো এখন যদি আপনি বেসিক্যালি চিন্তা করেন
যে অ্যাঙ্গেলটা কত, খেয়াল করে দেখেন আমি কিন্তু এইখানে একটা অ্যাকিউট অ্যাঙ্গেল পাচ্ছি আর এইখানে কিন্তু আমি একটা অবটিউজ অ্যাঙ্গেল পাচ্ছি। যখন আমি অ্যাকিউট অ্যাঙ্গেল পাই তখন আমি তাকে কি বলে নাম দেই? সেটাকে কিন্তু পটেনশিয়ালি লিভিং বলে নাম দেই। আর যখন আমি অবটিউজ অ্যাঙ্গেল পাই তখন কিন্তু সেটাকে পটেনশিয়ালি এন্টারিং বলে নাম দেই। এখনো আমি তাই করলাম। বাট এই যুক্তিটা দিয়ে যখন আমি পটেনশিয়ালি এন্টারিং টিএল টা পাবো, সরি পটেনশিয়ালি লিভিং টিএল টা পাবো আর পটেনশিয়ালি এন্টারিং টি টা পাবো, দেখা যাবে যে লাইনগুলো রিজেক্টেড তাদের কেসে পটেনশিয়ালি এন্টারিং টিই এর ভ্যালু পটেনশিয়ালি লিভিং টিএল এর থেকে বড় হয়ে গেছে। এটা কি হইতে পারে যে আমি একটা প্যারামিটারের ভ্যালু নিচ্ছি যেখানে এন্টারিং এর প্যারামিটার লিভিং এর প্যারামিটার থেকে বড়? এটা তখনই পসিবল যে এই লাইনগুলো কমপ্লিটলি বাইরে থাকবে। সো এই জিনিসটাই বেসিক্যালি এখানে বলা যে আলটিমেটলি আমি প্রত্যেকবার আমার প্যারামিটারটাকে রিক্যালকুলেট করে দ্যাট মিনস পটেনশিয়ালি এন্টারিং এর জন্য হাইয়েস্ট প্যারামিটারটাকে নিয়ে পটেনশিয়ালি লিভিং এর জন্য লোয়েস্ট প্যারামিটারকে নিয়ে আমি যদি কখনো দেখি যে আলটিমেটলি পটেনশিয়ালি এন্টারিং টি ই এর ভ্যালু পটেনশিয়ালি লিভিং টি এল এর ভ্যালু থেকে বড় হয়ে গেছে, তখন কিন্তু এই লাইনটা কমপ্লিটলি বাদ যাবে। লাইনটা অ্যাকসেপ্টেড হওয়ার জন্য নরমাল যে কন্ডিশন টি ই এর ভ্যালু অলওয়েজ টি এল এর থেকে ছোট হইতে হবে। এই কন্ডিশনটা হইলে ওই লাইনটাকে আমি অ্যাকসেপ্ট করব অথবা ক্লিপড হবে অটোমেটিক্যালি। আর যদি এই কন্ডিশনের বাইরে চলে তখন ওই লাইনটা কমপ্লিটলি আউটসাইড, ওই লাইনটাকে আমি রিজেক্ট করব। সামনে একটু ম্যাথ আছে, ওই ম্যাথ গুলো দেখলে হয়তোবা আর একটু ক্লিয়ার হবে। এখন মেইন কথা হচ্ছে দুইটা লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন দেওয়া আছে, সেখান থেকে কিভাবে ইন্টারসেক্টিং পয়েন্ট বের করে সেটা একটু দেখা। বিকজ আমরা তো দুইটা লাইনের ইকুয়েশন দেওয়া থাকলে, নরমাল লিনিয়ার ইকুয়েশন দেওয়া থাকলে কিভাবে করে সেটা জানি, প্যারামেট্রিক ইকুয়েশন দিয়ে তো জানি না, সেটা একটু দেখি। মনে করি এইটা হচ্ছে কোন একটা পার্টিকুলার এজ, আপনাদের বোঝার সুবিধার জন্য মনে করে ধরে নিন যে একটা লেফট বাউন্ডারি লাইন। এই লেফট বাউন্ডারি লাইনের জন্য মনে করি আমার গিভেন একটা লাইন দেওয়া আছে পি নট থেকে পি ওয়ান পর্যন্ত। এই লাইনটা লেফট বাউন্ডারি লাইনের যেই পয়েন্টে ইন্টারসেক্ট করেছে আমি সেই পয়েন্টটার কোঅর্ডিনেট বের করতে যাচ্ছি। এখন একটা জিনিস কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে আমাদের যদি দুইটা ভেক্টর থাকে এবং দুইটা ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেলটা যদি 90 ডিগ্রি থাকে, ইন দ্যাট কেস তাদের ডট প্রোডাক্টের রেজাল্ট কি বলেন তো? তাদের ডট প্রোডাক্টের রেজাল্ট কিন্তু জিরো। কেন জিরো? কজ আমাদের কজ 90-র ভ্যালু জিরো, এবং যেহেতু ডট প্রোডাক্টের রেজাল্টটা হচ্ছে এ বি কস থিটা, সো কস থিটার ভ্যালু জিরো হলে টোটাল এ ডট বি এই পুরো ভ্যালুটাই জিরো হয়ে যাবে। এখন আমার এই লেফট এজের জন্য যদি আমি নর্মাল ভেক্টরটার কথা চিন্তা করি, নর্মাল ভেক্টরটা কোন ডিরেকশনে ছিল? এই ডিরেকশনে ছিল, রাইট? সো আমি নর্মাল ভেক্টরটা এঁকে ফেললাম। এখন ইন্টারসেক্টিং পয়েন্টটা যদি আমি নর্মাল ভেক্টরটা ড্র করি, খেয়াল করে দেখেন শুধুমাত্র ইন্টারসেক্টিং পয়েন্টের জন্যই এই লেফট বাউন্ডারির নর্মাল ভেক্টরটা কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিবে। আমি অন্য যে কোনো জায়গায় যদি নর্মাল ভেক্টরটা ড্র করতাম আমি কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেল পেতাম না। অ্যাজ ফর এক্সাম্পল আমি এখানে ড্র করতে পারতাম, এখানে ড্র করতে পারতাম, এই জায়গায় ড্র করতে পারতাম, এই জায়গায় ড্র করতে পারতাম। খেয়াল করে দেখেন প্রত্যেকটা কেসে আমার যে নর্মাল ভেক্টরটা থাকতো সেটা এটা হইতো, এইটা হইতো, এইটা হইতো, এইটা হইতো। সো আলটিমেটলি কোনোটাই কিন্তু আমার 90 ডিগ্রিতে হইতো না। শুধুমাত্র কোন জায়গায় গিয়ে আমি নর্মাল ভেক্টরটা 90 ডিগ্রিতে পাচ্ছি, যেই জায়গায় বেসিক্যালি গিয়ে আমার হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা ক্রিয়েট করতেছে। এই জিনিসটাকে যেই ইভেন ফিগারটা দেওয়া আছে এখান থেকে আপনি ক্লিয়ারলি বুঝতে পারবেন। আমার লাইনের উপরের পয়েন্টের ইন্টারসেক্টিং পয়েন্ট হচ্ছে এইটা। মনে করি এই ইন্টারসেক্টিং পয়েন্ট ছাড়া র্যান্ডমলি আপনি রাইটে থাকা কোন একটা পয়েন্টকে ধরলেন, লেফটে থাকা কোন একটা পয়েন্টকে ধরলেন। এখন আমি এই এজের উপরে থাকা র্যান্ডমলি যে কোনো একটা পয়েন্টকে সিলেক্ট করি। সো র্যান্ডমলি আপনি উপরেও পয়েন্টকে সিলেক্ট করতে পারেন, নিচের পয়েন্টকেও সিলেক্ট করতে পারেন। মনে করি আমি এই পয়েন্টকে সিলেক্ট করলাম। সো যদি আমি এজে থাকা এই পয়েন্টের সাথে এই ইন্টারসেক্টিং পয়েন্টকে বাদ দেই তখন তো অবভিয়াসলি আমি একটা ভেক্টর পাবো, রাইট? সো ধরে নেই আমার সেই ভেক্টরটা হচ্ছে এই ভেক্টরটা। এগেইন যদি ইন্টারসেক্টিং পয়েন্ট এইটা হইতো, এগেইন এজে থাকা পয়েন্ট থেকে আমি ইন্টারসেক্টিং পয়েন্টটাকে বাদ দিলে এটা পাইতাম, অথবা ইন্টারসেক্টিং পয়েন্টটাকে বাদ দিলে এইটা পাইতাম। বাট প্রত্যেকটা পয়েন্টে যে ইন্টারসেক্টিং পয়েন্টকে আমি র্যান্ডমলি ধরে নিলাম, তার জন্য প্রত্যেকটা পয়েন্টে গিয়ে আপনি যদি লেফট বাউন্ডারি লাইনের নর্মাল ভেক্টরটাকে কনসিডার করেন
শুধুমাত্র যেই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্ট, অ্যাকচুয়াল ইন্টারসেক্টিং পয়েন্ট, সেটাই কিন্তু আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিচ্ছে। আর কোনো পয়েন্টের সাথে এই এজে থাকা পয়েন্ট থেকে আমার লাইনে থাকা কোনো পয়েন্টের বাদ দিয়ে যেই আমি ভেক্টরটা পাচ্ছি সেটা কিন্তু কখনোই আমার গিভেন নরমাল ভেক্টরের সাথে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ক্রিয়েট করবে না, আনলেস ওই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্ট হয়। এই জিনিসটা নরমালি আপনাদের ওইভাবে বুঝাও লাগবে না, কজ আলটিমেটলি অন দ্য লং রান আপনারা মনেও রাখবেন। বাট স্টিল কেউ যদি বুঝতে চান যে আমি র্যান্ডমলি এজের উপর কোন একটা পয়েন্ট সিলেক্ট করে ইন্টারসেক্টিং পয়েন্ট এবং ওই র্যান্ডম পয়েন্টকে কানেক্ট করা ভেক্টর, আর আমার ওই বাউন্ডারি লাইনের ভেক্টর তখনই 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিবে যখন অ্যাকচুয়ালি আমি ওই পয়েন্টটা ইন্টারসেক্টিং পয়েন্ট পিটি থেকে আসতেছে। আদার দেন দ্যাট অন্য যে কোনো প্যারামিটার টি এর জন্য আমি যেই পয়েন্টটা লাইনের উপরে পাবো তারা কখনোই 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিবে না। অ্যাজ ফর এক্সাম্পল, এইটা আমার 90 ডিগ্রি অ্যাঙ্গেল দেয় নাই, আমি সামনে যত যাব কোনোটাই 90 ডিগ্রি অ্যাঙ্গেল দিবে না। সো মেইন কথা হচ্ছে এইটাই হচ্ছে আমার কিন্তু অ্যাকচুয়াল ইকুয়েশন। সো আলটিমেটলি এখানে পিটি এর ফর্মুলাটাকে আমি রিপ্লেস করে দিছি, সেটাকে যদি একটু সাজিয়ে লিখি, আলটিমেটলি টি দিয়ে আমি এরকম একটা জেনারেল ফর্মুলা বের করতে পারি। এখানে যে জেনারেল ফর্মুলাটা দেওয়া সেটা যে কোনো বাউন্ডারি লাইন এন এর জন্য দেওয়া। এখানে এন আইটা কি, ওই যে আমি একটু আগে দেখছিলাম যে এন যদি টপ হয় তখন বাউন্ডারি লাইনটা হয়ে যায় 0,1, এন যদি হচ্ছে রাইট হয় তখন বাউন্ডারি লাইনটা হয়ে যায় 1,0। সো এই বাউন্ডারি লাইনের ডিরেকশনটাই কিন্তু হচ্ছে বেসিক্যালি আমার দেওয়া আছে। এখন যদি আমি এটাকে একটু সামনের দিকে অ্যাপ্রোচ করি, এখানে তো আমি র্যান্ডম যে কোনো একটা বাউন্ডারি লাইনের জন্য করছি, ধরে নিই আমি একদম ফিক্স লেফট বাউন্ডারি লাইনের জন্য করতে চাই। এখন লেফট বাউন্ডারি লাইনের জন্য এই এন আই এর ভ্যালুটা কি হবে? আমি লেফট বাউন্ডারি লাইনে আসি, বেসিক্যালি দ্যাট ইজ মাইনাস আই। মাইনাস আই কে লেখা যায় কি হিসেবে? -1,0 হিসেবে। যদি এই ভেক্টরকে কোঅর্ডিনেট ফর্মে লিখি, সেটা এখানে লিখছে দেখেন। পি নট হচ্ছে ফার্স্ট কোঅর্ডিনেট এক্স নট ওয়াই নট, পিই হচ্ছে লেফট বাউন্ডারি লাইনের উপরে থাকা যে কোনো পয়েন্ট। সো লেফট বাউন্ডারি লাইনে থাকা যে কোনো পয়েন্টের অ্যাবসিসা কিন্তু হবে এক্স মিন, আর অর্ডিনেট ওয়াই আপনি যে কোনো কিছু ধরতে পারেন। দ্যাট মিনস ওয়াই সমান যে কোনো কিছু হইতে পারে। সিমিলারলি এন এর ভ্যালুটা নিচেও দেওয়া, পি ওয়ান এর ভ্যালুও দেওয়া, পি নট এর ভ্যালুও দেওয়া। এটাকে যদি আপনি সিম্পলিফাই করেন, দেন আপনি দেখতে পারবেন যে টি লেফটের পয়েন্টটা এই ফর্মুলা দিয়ে চলে আসে। সো রেস্ট অফ দ্য ক্যালকুলেশন হচ্ছে আপনার জাস্ট সিম্পলিফাই করা। এই জিনিসটার জায়গায় একবার যদি আপনি এনআই কে এখন রাইট এর জন্য বসান, দ্যাট মিনস রাইট এর জন্য আমার এনআই এর ভ্যালুটা কি হবে? রাইট এর জন্য হবে 1,0। টপের জন্য যদি আপনি এনআই এর ভ্যালুটা বসান, যেটা হবে 0,1, এবং বটমের জন্য যদি আপনি এনআই এর ভ্যালুটা বসান 0,-1, আপনি দেখবেন এই ফর্মুলা, এই ফর্মুলা, এই ফর্মুলা, এই চারটা ফর্মুলা চলে আসে। সো বেসিক্যালি এই দুইটা স্লাইডে যে জিনিসটা করা সেটা অ্যাকচুয়ালি ক্লিপিং এর পার্ট না, সেটা হচ্ছে লাইনের দুইটা প্যারামেট্রিক ইকুয়েশনকে কিভাবে সলভ করতে হয় সেই জিনিসটা। তো সেই জিনিসটা এখানে দেখানো হলো যে চারটা বাউন্ডারি লাইন, সেটাকে যদি আমি অর্থোগোনাল কোনো একটা নরমাল ভেক্টর দিয়ে রিপ্রেজেন্ট করি, তাদেরকে ইউজ করে আমি চারটা বাউন্ডারি লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টের প্যারামিটার টিটা কি সেটা কিন্তু বের করতে পারতেছি। যে টি লেফট কি, টি রাইট কি, টপ কি, বটম কি, এই চারটা জিনিসে কিন্তু আপনারা কাইন্ডলি মনে রাখার চেষ্টা করবেন। সো আমাদের বেসিক্যালি সাইরাস বেক অ্যালগরিদম কিন্তু ডান। আমরা যে এইখানে স্টেপগুলো আলোচনা করছি এই চারটা স্টেপে কিন্তু টোটাল প্রবলেমটা আমি সলভ করব। একটা আমরা ম্যাথ দেখি, এরপর আমাদের নেক্সট ক্লাসেও আমরা এই প্রবলেমগুলো আবার ডিসকাস করব। আশা করি ক্লিয়ার হয়ে যাবে। সো আমাদের ফার্স্ট টাস্কটা হচ্ছে যে আমাদের এগেইন আগের মতো একটা ক্লিপিং রিজন দেওয়া, সেম ম্যাথ আগের মতোই সেম, শুধুমাত্র কোয়েন সাদারল্যান্ড ছাড়া আমি সাইরাস বেক দিয়ে ইউজ করতে চাই। সো কি করা যায়? এগেইন আমার উইন্ডোর জন্য যে এক্স মিন ওয়াই মিন ছিল যে 0, 0, আর এটা হচ্ছে 300, 200, এই জিনিসটা আমি স্পেসিফাই করে নিলাম। ফার্স্ট অফ অল আমি যেই লাইনের জন্য এই জিনিসটাকে ক্লিপ করতে চাই, সাপোজ 1 নাম্বার ম্যাথটা আমি করতেছি, তার জন্য আগে ডিরেকশন ভেক্টরটা বের করতে হবে। ডিরেকশন ভেক্টরটা আমি কিভাবে পাই? পি ওয়ান মাইনাস পি নট করে পাই। এখানে পি নটটাকে, পি নটটা হচ্ছে 50 মাইনাস 125, আর পি ওয়ানটাকে, পি ওয়ানটা হচ্ছে -100 225। সো যদি আমি ডিটা বের করি, ইন দ্যাট কেস পি ওয়ান মাইনাস পি নটটা বেসিক্যালি কি হয়ে যাচ্ছে? সেটা হয়ে যাচ্ছে এক্স ওয়ান মাইনাস এক্স নট, কমা ওয়াই ওয়ান মাইনাস ওয়াই নট।
সো x1 মাইনাস x নট করলে এটা আসতেছে -150, আর y1 মাইনাস 1 y নট করলে বেসিক্যালি এটা আসতেছে 350। সো খেয়াল করে দেখেন আমি কিন্তু ডিরেকশন ভেক্টরটা পেয়ে গেছি। সো ডিরেকশন ভেক্টর পাওয়ার পর আমার মেইন টার্গেট হচ্ছে ইনিশিয়ালি আমি টি কে 0 তে সেট করে নিব, টিএল কে 1 এ সেট করে নিব। কারণ কি? কারণ হচ্ছে একটা লাইন যদি কমপ্লিটলি ইনসাইডে থাকে তার জন্য কিন্তু অ্যাকচুয়াল প্যারামিটারের ভ্যালুগুলা 0 থেকে 1 এই রেঞ্জের বাইরে থাকবে। এখন একটা লাইন যদি কমপ্লিটলি ইনসাইড থাকে, যদি আমাদের অ্যাকচুয়াল টার্মিনেটিং কন্ডিশন গুলো 0 থেকে 1 এর বাইরেও হয়, ফর এক্সাম্পল এই লাইনটার কথা আমরা চিন্তা করি, এই লাইনটা কিন্তু কমপ্লিটলি ইনসাইড, রাইট? এই লাইনের জন্য যে আমরা 4টা টি এর ভ্যালুগুলা পাবো, টি লেফট, টি বটম, টি টপ, টি রাইট, এই 4টা টি এর ভ্যালুই কি 0 থেকে 1 এর বাইরে না? সো বেসিক্যালি খেয়াল করে দেখেন, আমি যদি টি ই কে 0 দিয়ে ইনিশিয়েট করি, টি এল কে 1 দিয়ে ইনিশিয়েট করি, আমার থার্ড স্টেপে কি স্টেপ ছিল? যে পটেনশিয়ালি এন্টারিং টি থেকে আমি টি কে তখনই আপডেট করি যদি বড় কোনো একটা ভ্যালু পাই। খেয়াল করে দেখেন এখানে তো এই সবগুলা হচ্ছে পটেনশিয়ালি এন্টারিং টি, এইগুলা হচ্ছে পটেনশিয়ালি লিভিং টি। এই পটেনশিয়ালি এন্টারিং টি এর ভিতরে কোন টি এর ভ্যালু কি 0 থেকে বড় আছে? আনসার ইজ নো। আবার পটেনশিয়ালি লিভিং এর ভিতরে কোন টিএল এর ভ্যালু কি 1 এর থেকে ছোট আছে? আনসার ইজ নো। সো সবগুলো কাজ করার পর টি এর ভ্যালু কিন্তু 0 থাকবে, 1 থাকবে। 0 থেকে 1 থেকে মানে কি? যদি আমি প্যারামেট্রিক ইকুয়েশনে 0 বসাই, আমি কিন্তু ফার্স্ট পয়েন্ট পি নটটা পাবো। যদি প্যারামেট্রিক ইকুয়েশনে 1 বসাই, সেকেন্ড পয়েন্ট পি ওয়ানটা পাবো। খেয়াল করে দেখেন যে দুইটা এন্ড পয়েন্ট পি নট পি ওয়ান দেওয়া ছিল, আমি সেটা ধরেই লাইনটা ড্র করে দিচ্ছি, কোনো চেঞ্জ আসে নাই। সো এই কারণে বেসিক্যালি ইনিশিয়ালাইজেশনটা 0 এবং 1 এ করা। সো ইনিশিয়ালি আমি টি কে 0 তে সেট করলাম, টি 1 এল কে 1 এ সেট করলাম। এখন এই অ্যালগরিদম গুলো অলওয়েজ 4টা স্টেপই হবে। সো এটা কিন্তু আমাদের কোয়েন সাদারল্যান্ডের মতো ভেরিয়েবল স্টেপে হচ্ছে না। যদি 4টা স্টেপই হয়, ইন দ্যাট কেস এটা একটা লেফট বাউন্ডারি লাইন। লেফট বাউন্ডারি লাইনের জন্য তার অর্থোগোনাল ভেক্টর কে হয়? এই ভেক্টরটা হয়। এটা কি ভেক্টর? এটা হচ্ছে মাইনাস আই ভেক্টর। কিভাবে রিপ্রেজেন্ট করে? -1, 0 দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। সো খেয়াল করে দেখেন ভেক্টরটাকে -1, 0 দিয়ে রিপ্রেজেন্ট করতে চাচ্ছি। এখন আমি আগেই ডিসাইড করে নিচ্ছি যে আমি যে এখানে ইন্টারসেক্টিং পয়েন্ট টি টা পাবো, সেটা কি পটেনশিয়ালি এন্টারিং হবে নাকি পটেনশিয়ালি লিভিং হবে? এটা আমি কিভাবে পাই? এন আই আর ডি এটাকে ডট প্রোডাক্ট করে পাই। সো ডট প্রোডাক্টের ফর্মুলা কি? এক্স এর সাথে এক্স মাল্টিপ্লাই করব প্লাস ওয়াই এর সাথে ওয়াই মাল্টিপ্লাই করব। সো যদি মাল্টিপ্লাই করি, -150 সাথে আমি -1 কে মাল্টিপ্লাই করলাম। সো বেসিক্যালি আনসার আসবে 150, আর 0 এর সাথে 350 কে মাল্টিপ্লাই করলে 0। সো ni ডট ডি এটার রেজাল্ট কি আসছে? 150 আসছে। রেজাল্টটা কি? পজিটিভ না? পজিটিভ মানে কি? আমি কি অ্যাঙ্গেল পাইলাম? অ্যাকিউট অ্যাঙ্গেল পাইলাম। যদি অ্যাকিউট অ্যাঙ্গেল পাই সেটা কোন সাইডে ক্রিয়েট হচ্ছিল বলেন তো? এটা কিন্তু ক্রিয়েট হচ্ছিল পটেনশিয়ালি লিভিং সাইডে। এই যে এখানে যদি ফিগারটা খেয়াল করে দেখেন আমি কিন্তু অ্যাকিউট অ্যাঙ্গেল গুলো পাচ্ছি পটেনশিয়ালি লিভিং পয়েন্ট গুলোতে, আর অবটুইজ অ্যাঙ্গেল পাই পটেনশিয়ালি এন্টারিং পয়েন্ট গুলোতে। সো যেহেতু আমি গ্রেটার দেন 0 একটা ভ্যালু পেলাম, আমি এটাকে মার্ক করলাম পটেনশিয়ালি লিভিং হিসেবে। এখন আমি অ্যাকচুয়ালি টি এর ভ্যালুটা কত সেটা বের করলাম কিভাবে? এই যে ফর্মুলা দেওয়া আছে, এই ফর্মুলায় আপনি ভ্যালুটা বসাই দিবেন, দেখবেন 0.33 চলে আসলো। এখন টি এল যেহেতু পটেনশিয়ালি লিভিং, আমি এখন আপডেট করবো এটাকে টি এল কে। টি এল এর ভ্যালু আগে ছিল 1, এখন পেলাম 0.33। সো টি এল এর ভ্যালু আমি কখন হলে আপডেট করি? যখন লোয়েস্ট ভ্যালু হয়, কজ অনেকগুলো পটেনশিয়ালি লিভিং থাকলে অলওয়েজ আমি লোয়েস্টটাকে লিভিং হিসেবে সিলেক্ট করি। সো আগে ছিল 1, এখন ছিল 0.33। সো অবভিয়াসলি আমাকে আপডেট করতে হবে। সিমিলার জিনিসটা রাইট এর জন্য করি। রাইট এর জন্য যদি আপনি করেন তখন আপনার এনআই এর ভেক্টরটা কি হবে? এটা হবে 1, 0। এটার সাথে যদি আপনি ডি এর ডট প্রোডাক্ট করেন সেটা আসবে -150। মাইনাস ভ্যালু হয় যখন একটা অবটুইজ অ্যাঙ্গেল আসে, অবটুইজ অ্যাঙ্গেল আসে যখন আমি পটেনশিয়ালি এন্টারিং এ যাই। সো এইখানে বেবি আপনি টি এর ভ্যালুটা ক্যালকুলেট করলে কি আসে? -1.67 আসে। সো কারেন্টলি এর আগে টি এর ভ্যালু ছিল 0। সো অনেকগুলো পটেনশিয়ালি এন্টারিং প্যারামিটার থাকলে আমি কি সবসময় বড়টা সিলেক্ট করতাম না? সো পাইলাম -1.67 আছে 0। সো আমি কি এটাকে আপডেট করব? আনসার ইজ নো। সো এটাকে অ্যাজ ইট ইজ রেখে দিলাম।
সিমিলারলি আপনি আবার লেফট এর পরে কি রাইট এর পরে কি করা হইছে? বটম করা হইছে। এটার অর্ডার নেই। আপনি লেফট, রাইট, বটম, অ্যাবভ যেকোনো অর্ডারে করতে পারেন, ডাজন্ট ম্যাটার। বটমের জন্য ইকুয়েশনটা কি? যে এটা হচ্ছে 0, -1। সো 0, -1 যদি দেই এটা কি হয়ে যাচ্ছে? -350 হয়ে যাচ্ছে। সো -350 এগেইন যেহেতু নেগেটিভ একটা ভ্যালু, এটাকে আমি মার্ক করব পটেনশিয়ালি এন্টারিং বলে। এগেইন টি বটমের ফর্মুলায় যদি আপনি এটা ইউজ করে ফেলেন, তখন আপনি দেখবেন এটার রেজাল্ট আসে 0.36। সো আগে টি এর ভ্যালু ছিল 0, কারেন্টলি পেলাম 0.36। টি এর বেলায় অলওয়েজ আমি হাইয়েস্টটাকে সিলেক্ট করি। সো খেয়াল করে দেখেন 0 টাকে আপডেট করে আমি 0.36 করে দিলাম। সো খেয়াল করে দেখেন এরপরে আরো একটা স্টেপে আপনার টপটা করা হইছে। বাট আমার কিন্তু টপটা আর করার দরকার নাই। কেন দরকার নাই? কারেন্টলি আমি এমন একটা টি এর ভ্যালুতে আসলাম যেখানে টি এর ভ্যালুটা টিএল এর থেকে বড় হয়ে গেছে। আমি আরো একটা স্টেপ করে টি এর ভ্যালু কি ছোট হওয়ার চান্স আছে? কজ টি এর ভ্যালু আপডেটই করি যখন বড় একটা ভ্যালু পাই, টিএল এর ভ্যালু আপডেট করি যখন ছোট একটা ভ্যালু পাই। সো টি যদি একবার কোন একটা স্টেপে টিএল এর থেকে বড় হয়ে যায়, ফার্দার নিচের কোন একটা স্টেপে টিই আর কখনোই টিএল থেকে ছোট হবে না। সো যখন টিএল থেকে বড় হয়, নরমালি তো এটা হওয়ার কথা না। কখন হয়? যখন এমন একটা লাইনের জন্য আমি ক্লিপিং করতে চাচ্ছি সাইরাস বেগ দিয়ে যে লাইনটা কমপ্লিটলি আউটসাইড। সো খেয়াল করে দেখেন এখানে যদিও টপের লাইনটা রিক্যালকুলেট করা হয়েছে, বাট যেহেতু টি গ্রেটার দেন টিএল, আমি লাইনটাকে বলে দিচ্ছি লাইনটা কমপ্লিটলি আউটসাইড দ্য ক্লিপিং উইন্ডো। সো খেয়াল করে দেখেন ক্লিপিং হইলই না। আদার দেন দ্যাট অন্য কোনো ম্যাথ যদি আপনাদের থাকে, যেমন ১ এর ২ নাম্বার ম্যাথ যদি আপনি করেন, সরি ৩ নাম্বার ম্যাথ যদি করেন, তখন আপনি দেখবেন টি এর ভ্যালু আসে 0.625, টিএল এর ভ্যালু 1 ই থাকে। সো এইখানে টি এর ভ্যালু কি টিএল এর থেকে ছোট না? সো এই লাইনটাকে কিন্তু আমি ক্লিপ করব। এখন এই লাইনটাকে আমি কিভাবে ক্লিপ করলাম? খেয়াল করে দেখেন 0.6251। সো আমি যেই লাইনের প্যারামেট্রিক ইকুয়েশনটা আছে, সেইখানে আমি টি একবার 0.625 বসায় দিব। আমি একটা কোঅর্ডিনেট পেলাম। আবার ওই প্যারামিটার টি এর জায়গায় আমি 1 বসায় দিব। 1 মানে তো সেকেন্ড এন্ড পয়েন্টটা থাকবে। এমনও হইতে পারে যে টিই এবং টিএল এর ভ্যালু দুইটাই সেম। এটা মানে কি? ওই যে কোহেন সাদারল্যান্ডটা দেখাইছিলাম লাইনটা হয়তোবা কোনো একটা পার্টিকুলার কর্নার ঘেঁষে গেছে। সো 0.5 টা বসিয়ে দিব। আমি ওই পয়েন্টটা পেয়ে যাব। সো এইটাই হচ্ছে আমাদের সাইরাস বেক অ্যালগরিদমের কোর কনসেপ্ট। সো সাইরাস বেক অ্যালগরিদমটাকে যদি আরেকবার রিক্যাপ করি, লাস্ট স্লাইডটা যেটা হচ্ছে অ্যালগরিদমের মেইন পার্ট। আমার ৪ টা বাউন্ডারি লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন আমার জানা থাকতে হবে। লাইনের প্যারামেট্রিক ইকুয়েশন জানা থাকতে হবে যেন ৪ টা বাউন্ডারি লাইনের ইন্টারসেক্টিং পয়েন্টের প্যারামিটার টি এর ভ্যালু আমি ক্যালকুলেট করতে পারি ফর্মুলা দিয়ে। ক্যালকুলেট করার পর আমি ডিটারমাইন করতেছি আমি যে কারেন্ট টি এর ভ্যালুটা ক্যালকুলেট করলাম সেটা কি পটেনশিয়ালি এন্টারিং এর জন্য নাকি সেটা পটেনশিয়ালি লিভিং এর জন্য। এই গ্রুপিংটা করার পর আমি একটা পটেনশিয়ালি এন্টারিং টিকে তখনই আপডেট করি যখন আমি কোনো বড় একটা ভ্যালু পাই। আবার কোন একটা পটেনশিয়ালি লিভিং কে তখনই আপডেট করি যদি আমি কোনো ছোট একটা টি এর ভ্যালু পাই। সো আলটিমেটলি আমার কাছে একটাই টিই আর একটাই টিএল থাকবে। যদি টিই টিএল থেকে ছোট হয়, আমি কারেন্ট টি এবং টিএল টা বসিয়ে যেই পয়েন্টটা পাবো সেই পয়েন্টটা ধরে লাইনটা ড্র করব। যদি টিইটা টিএল থেকে বড় হয়, তখন আমার ওই লাইনটা কমপ্লিটলি বাইরে। তার মানে ওই লাইনটাকে আমি কমপ্লিটলি বাদ দিয়ে দিব। সো বেসিক্যালি এইটাই হচ্ছে ক্লিপিং অ্যালগরিদম। টোটাল অ্যালগরিদমটা একটু বড় এবং কোয়েন সাদারল্যান্ড থেকে সাইরাস বেক অ্যালগরিদমটা একটু ট্রিকিয়ার বোঝাটা। বাট আলটিমেটলি যদি আপনি ম্যাথ করতে চান দেখবেন কোয়েন সাদারল্যান্ড থেকে সাইরাস বেক অ্যালগরিদম দিয়ে ম্যাথ করা ইজি এবং করতে অনেক কম সময় লাগতেছে। কারণ আপনি কয়টা স্টেপে ম্যাথটা শেষ করবেন এটা কিন্তু ফিক্সড এবং আউটপুট বের করার মতো সেই ঝামেলাগুলো এখানে আর তেমন নেই। সো আজকের ক্লাসে কিপিং দেখানোর মতো এতটুকুই। হয়তোবা আমাদের নেক্সট যে ক্লাসটা থাকবে সেই ক্লাসে হচ্ছে আমি ক্লিপিং নিয়ে রিভিউ নিব।